সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে কালো মেঘের আনাগোনা, আর সেই মেঘ ফুঁড়ে নেমে আসছে মৃদু মন্দ বৃষ্টি। ছুটির দিন হওয়ায় মনটা এমনিতেই ফুরফুরে ছিল। এমন বাদলা দিনে অলস সময় না কাটিয়ে আমি আর কিশোরী মিলে সিদ্ধান্ত নিলাম তারানাথের কাছে গিয়ে একটু গল্প শুনে আসা যাক। ওনার বলা গল্পগুলো এই বাদলার আবহেই বেশ মানানসই হয়। কিশোরী আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চলো তাহলে, এই মেঘলা দিনে তারানাথের মুখ থেকে ওনার জীবনের রহস্যময় গল্প শুনতে মন্দ লাগবে না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ছাদের কার্নিশ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে টিনের চালে, সৃষ্টি করছে এক ছন্দময় সুর। গাছপালাগুলো বৃষ্টির জলে ভিজে আরও সতেজ আর সবুজ দেখাচ্ছে। ভেজা মাটির সোঁদা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, যা মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে যেন শিহরণ জাগাচ্ছে। আর তার সাথে মিশে আছে ভেজা বকুল ফুলের মিষ্টি ঘ্রাণ। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল, আর সেই ডাক যেন এই নিস্তব্ধ সন্ধ্যার পরিবেশকে আরও রহস্যময় করে তুলল। এমন দিনে তারানাথের বলা ভূতের গল্প কিংবা পুরনো দিনের কোনো অজানা কাহিনীর কথা মনে পড়লেই গাটা যেন ছমছম করে ওঠে। ভেতরের উত্তেজনা আর বাইরের স্নিগ্ধ প্রকৃতি মিলে এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে, যা গল্পের নেশাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন সময় কিশোরী আবার বলল, বিভূতি, তেলে ভাজার দোকান থেকে আগে গরম গরম তেলে ভাজা কিনে নেবে তুমি, আর ওই সময় আমি পানবিড়ির গুমটি থেকে কিনে নেব পাসিং শো সিগারেট। দুইজন মিলে ভাগাভাগি করে কিনলে পরে সুবিধাই হবে। তা যা বলেছ কিশোরী, চলো ট্রামে করে আগে মটলেনে গিয়ে পৌঁছই। হাতে আজকে বেশি সময় নেই, চলো চলো। সামনে দিয়ে একটা ট্রাম যাচ্ছিল। মটলেন যাবে কিনা জিজ্ঞাসা করে আমরা তাতে উঠে পড়লাম। ট্রামের ধীর গতি আর ঝমঝম শব্দে বাইরের ভেজা শহরটা যেন আরো মায়াবী লাগছিল। আধ ঘন্টার মধ্যেই ট্রামটা আমাদেরকে মটলেনে পৌঁছে দিল। নেমেই আমরা দুজন রাস্তার উল্টো দিকের তেলে ভাজার দোকানের দিকে তাকালাম। সেখানে তো রীতিমতো ভিড় জমেছে। গরম গরম তেলে ভাজার গন্ধে মম করছে চারপাশ। উড়িষ্যার দোকানিরা দ্রুত হাতে বড়া, চপ আর পকোড়া ভেজে চলেছে। কিশোরী বলল, বাপ রে, কি ভিড়! মনে হচ্ছে সবাই এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তেলে ভাজার গন্ধে টেনে এসেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, আর বলো না, এই ভিড় ঠেলে কিছুতেই তাড়াতাড়ি এগোনো যাবে না। চলো বরং ওই ওই ছোট বেঞ্চিটার ওপর বসে একটু অপেক্ষা করি, চলো। দোকানের সামনে ত্রিপলের নিচে দুটো ছোট বেঞ্চি পাতা ছিল। আমরা গিয়ে তার একটাতে বসলাম। আমি পকেট থেকে পাসিং শো সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরালাম। কিশোরীও একটা নিল। দুজনে মিলে আরাম করে ধোঁয়া ছাড়তে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তেই যেন আকাশ ভেঙে ঝেঁপে এক পশলা বৃষ্টি শুরু হলো। এতক্ষণ যে টিপটিপ বৃষ্টি পড়ছিল তা এক নিমেষে প্রবল বর্ষণে পরিণত হলো। বৃষ্টির ছাঁট তখন ত্রিপলের তলাতেও এসে লাগছে। কিশোরী তখন বলল, দেখলে কাণ্ড! এই বৃষ্টির বহর দেখে মনে হচ্ছে অন্তত আধ ঘন্টা আমাদের ভোগাবে। তার চেয়ে বরং বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করি। এখন গিয়ে লাইন দিলে পুরো ভিজে যাব। আমি মাথা নেড়ে সায় দিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি আর তেলে ভাজার দোকানের উষ্ণ পরিবেশ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। এমন সময়েই আমাদের সামনে বসে থাকা এক ভদ্রলোক, যিনি বোধহয় আমাদের মতোই তেলে ভাজার জন্য অপেক্ষা করছিলেন, তিনি দোকানিকে উদ্দেশ্য করে বেশ উচ্চস্বরে বললেন, বুঝলে, আমাদের দেশের বাড়ি হরিগঞ্জে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। ওই কাণ্ড এমন যে যুক্তির ব্যাখ্যাতীত। বৃষ্টির আবহে সমবেত লোকরা অলৌকিক গল্প শোনার আগ্রহে বসে পড়ল। সকলের দৃষ্টি ওনার দিকেই নিবদ্ধ। দোকানি পাল্টা প্রশ্ন করল, কেন দাদা, কি ব্যাপার?
আরে ওই যে জমিদার বাড়ির কথা বললাম না, ওই গ্রামে আমার নিজের পৈতৃক ভিটে। আমি তো এইখানে মেস ভাড়া করে থাকি। কিছুদিন আগেই অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম, আর ওই গ্রামে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি একটা মেয়ে তার গাই গরু চড়াতে গিয়ে ভুলবশত ঢুকে পড়েছিল। পরে আর তাকে নাকি খুঁজে পাওয়া যায়নি, এমনকি গরুটার হদিশও কেউ জানে না। দোকানি কাচের পেয়ালায় চিনি গুলতে গুলতে বলল, আরে দাঁড়ান বাবু, আজকে সংবাদপত্রটা পড়েছেন? সেইখানেও তো একই সংবাদ বেরিয়েছে। এই বলে সে পাশে ভাঁজ করে রাখা খবরের কাগজটা বের করলো, তারপর পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেই একটা মেয়ে হরিগঞ্জের গ্রাম থেকে উধাও হয়েছে। তাকে বহু অনুসন্ধান করেও পাওয়া যায়নি। মেয়েটির খোঁজে স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মীরাও ব্যস্ত, কিন্তু তার হদিশ পাওয়া যায়নি এখনো। 1 সপ্তাহের ওপর নাকি ওই মেয়েটি নিখোঁজ। যদি কেউ দেখে থাকেন তাহলে অমুক ঠিকানায় যোগাযোগ করুন। লোকটি বলল, না, ওই মেয়েকে আর পাওয়া যাবে না। আমার ছোট ভাই রতনকেও ওই বাড়িটা গিলে খেয়েছে। ওই বাড়িটার একটা অদ্ভুত কিংবদন্তি আছে। শোনা যায় ওই বাড়ি নাকি ভুতুড়ে। চেষ্টা করে লাভ নেই, ওই বাড়ির মধ্যে আর কেউ থাকে না। ক্রমেই বৃষ্টি থামল। লোকটাও তখন যাওয়ার জন্য বাইরে বেরোতে যাবে। ঠিক ওই সময়ই কিশোরী ওই লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, দাদা, আপনার মুখে যে সমস্ত কথা শুনলাম সেইগুলো সত্যি নাকি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি না, একদম ধ্রুব সত্য। মেয়েটাকে আমি নিজেও চিনতাম। দেখুন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা সাহায্য করতে চাই। তার জন্য আপনাকে একটা জায়গায় যেতে হবে। হয়তো ওই মেয়েটাকে আপনি খুঁজে পেলেন শেষমেশ, আর আপনার ভাইকেও পেলেন। লোকটা কিশোরীর কথায় স্তম্ভিত হয়ে গেল। তারপর একবার তার দিকে চাইল। সে চেয়ে থেকে বলল, এমনটা আদৌ হয় নাকি? মেয়েটা 1 সপ্তাহ ধরে নিখোঁজ, আর আপনি বলছেন তাকে খুঁজে দেবেন আর জমিদার বাড়ির রহস্য উন্মোচন করবেন। কি বলছেন বলুন তো? আপনি চলুন একবার আমাদের সাথে, আপনি গেলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। লোকটা বেশ দোনোমনো করছিল। কিশোরী তাকে বোঝালো যে এটা কোনো ঠাট্টা নয়। যার কাছে তাকে নিয়ে যাওয়া হবে সে একজন অসাধারণ ব্যক্তি, যিনি অনেক রহস্যের জট খুলতে সাহায্য করেছেন। আমিও সায় দিলাম। শেষমেশ লোকটা রাজি হলো আমাদের সাথে যেতে। তেলে ভাজা আর সিগারেট কেনা হলে 3 জনে মিলে পায়ে হেঁটে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ততক্ষণে বৃষ্টি প্রায় ধরে এসেছে। শুধু গাছের পাতা থেকে টুপটাপ জল পড়ছে। তারানাথের বাড়ি পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। দরজার কড়া নাড়তে চারি এসে দরজা খুলে দিল। তারানাথ ভেতরে ঠাকুর ঘরে বসেছিলেন। চারি জানালো যে তারানাথ ধ্যানে মগ্ন। আমরা 3 জনেই বৈঠকখানার ঘরে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পরেই তারানাথ আমাদের সামনে এলেন। আমাদের দেখে তার মুখে এক ফালি হাসি ফুটল। খুশি হয়ে উনি বললেন, এসো এসো বিভূতি, কিশোরী, আজ তোমাদের আসার কথা ছিল বুঝি? এই বাদলার দিনে গল্প শুনতে মন চাইছে? কিশোরী বলল, আগে হ্যাঁ তারানাথ, আসল কারণ গল্প শোনা, কিন্তু তার থেকেও যেটা দরকারি সেইটা হলো আমাদের সঙ্গে এই ভদ্রলোক এসেছেন। উনি এসেছেন আমাদের অনুরোধে আপনার কাছে এক বিশেষ কাজে। ওনার নাম এখনো জানা হয়নি। কিশোরী লোকটার দিকে তাকিয়ে হাসল। লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমার নাম শঙ্কর, শঙ্কর রায়। শঙ্করবাবু, ইনি হলেন তারানাথ চক্রবর্তী, আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ এবং একজন অসাধারণ জ্ঞানী ব্যক্তি। আমি শঙ্করবাবুর সাথে তারানাথের পরিচয় করিয়ে দিলাম। তারানাথ শঙ্করবাবুকে বসতে বললেন।
শঙ্করবাবু বেতের মোড়ার ওপর বসতেই তারানাথ গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন, যেন তার চোখের মধ্যে দিয়ে শঙ্করবাবুর ভেতরের সবকিছু দেখতে পাচ্ছেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তারানাথ ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, শঙ্কর রায়, হরিগঞ্জের জমিদার বাড়ির সাথে আমার গভীর সম্পর্ক। আপনার পৈতৃক ভিটে ওই গ্রামেই, তাই না? সম্প্রতি আপনি আপনার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটি মেয়ের নিখোঁজ হওয়ার খবর শুনেছেন, তাই তো? আর সেই মেয়েটি আপনার পরিচিত। এমনকি আপনার এক ছোট ভাই রতন, সেও নাকি ওই বাড়িতেই হারিয়ে গেছে। শঙ্কর রায় স্তম্ভিত হয়ে তারানাথের দিকে চেয়ে রইলেন। তার মুখ হা হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছিল না। তারানাথ একাই যেন তার জীবনের প্রতিটি রহস্য উন্মোচন করে চলেছেন। আপনি নিজেও আপনার ভাইয়ের নিখোঁজ হওয়ার কারণ নিয়ে চিন্তিত, আর সম্প্রতি নিখোঁজ হওয়া মেয়েটির জন্য আপনার মনে গভীর উদ্বেগ আছে। আপনি জমিদার বাড়ির ভৌতিক কিংবদন্তিতে বিশ্বাস করেন, তাই না? মনে করেন ওই বাড়িটাই যেন সব কিছু গিলে খাচ্ছে। শঙ্কর রায় ধীরে ধীরে মাথা নাড়লেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আপনি আপনি এসব কি করে জানলেন? তার গলা দিয়ে আর স্বর ফুটছিল না। এসব তো আমি কাউকে বলিনি। আপনি কি করে আমার ভাইয়ের নামও জানলেন? তারানাথ মৃদু হাসলেন। আমার কাছে কিছু গোপন থাকে না শঙ্করবাবু। আপনার মুখে আমি আপনার অতীত আর বর্তমানের অনেক প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তারানাথের কথা শুনে শঙ্কর রায়ের বিস্ময়ের ঘোর কাটছিল না। তিনি বিস্ময়ে হতবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলেন। কিশোরী আর আমিও একই রকম অবাক। তারানাথ এবার শঙ্করবাবুর দিকে তাকিয়ে বললেন, শঙ্করবাবু, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু শুধু কিংবদন্তিতে বিশ্বাস করে বসে থাকলে তো চলবে না। অনেক সময় যুক্তি যেখানে শেষ হয় সেইখানেই অন্য কিছু শুরু হয়। কিন্তু সেই অন্য কিছুকে বুঝতে হলে আরও গভীরে যেতে হয়। শঙ্করবাবু কিছুটা ধাতস্থ হয়ে বললেন, কিন্তু কিসের গভীরে যাব? সেই জমিদার বাড়িটা তো এখন পরিত্যক্ত, কেউ ওটার ত্রিসীমানাতেও যায় না। লোকে বলে অভিশপ্ত। আর আমার ভাই বা ওই মেয়েটা, তারা যদি সত্যি ওই বাড়ির রহস্যের শিকার হয়, তাহলে তাদের কি আর ফিরে পাওয়া সম্ভব? তারানাথ মৃদু হাসলেন, তারপর বললেন, অসম্ভব বলে কিছু নেই শঙ্করবাবু, তবে এক্ষেত্রে আমার কিছু সাহায্যের প্রয়োজন হবে। আপনারা সবাই মিলে এই রহস্য উন্মোচনে সাহায্য করতে পারেন। আপনারাই তো আমাকে এই কাজের কথাটা বললেন। কিশোরী উৎসাহিত হয়ে বলল, আমরা আমরা কি সাহায্য করতে পারি ঠাকুরমশাই? তোমাকে আর বিভূতিকে ওই হরিগঞ্জের জমিদার বাড়ির ইতিহাস, স্থানীয় লোককথা এবং সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ করে ওই বাড়ির পুরনো নথিপত্র যদি কিছু থাকে সেগুলো খোঁজ করতে হবে। আর শঙ্করবাবু, আপনাকে আপনার ভাইয়ের নিখোঁজ হওয়ার দিনের প্রতিটি খুঁটিনাটি মনে করে বলতে হবে। মেয়েটির বিষয়েও যা জানেন সব বলতে হবে। কোনো সামান্য তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। তারানাথ বুঝিয়ে বললেন। শঙ্করবাবু বললেন, আমার ভাই নিখোঁজ হওয়ার দিনটা আমার স্পষ্ট মনে আছে। আমরা তখন জমিদার বাড়ির পাশেই ছিলাম। রতন নাকি একটা আওয়াজ শুনে বাড়ির দিকে গিয়েছিল, তারপর আর ফেরেনি। আমরা ভেবেছিলাম ও হয়তো কৌতূহলবশত ঢুকে পড়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওকে পাইনি।
সেদিন বৃষ্টির জন্য হয়তো ভালো করে দেখাও যায়নি। আহ, বৃষ্টি! ঠিক আছে, এই বৃষ্টি হয়তো কোনো সূত্র লুকিয়ে রেখেছে। তারানাথ চিন্তিত মুখে বললেন। তিনি আবার বললেন, ঠিক আছে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি কি করা যায়। হয়তো ওই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমাকে কিছুটা জানতে হবে, এবং জানতে গেলে আমাকে যেতে হবে হরিগঞ্জে। ওইখানে গিয়ে আমি এই ব্যাপারটা খুঁটিয়ে দেখতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার ওপর অগাধ বিশ্বাস রেখেই আমি আজ এইখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনি কিছু একটা মীমাংসা করতে পারবেন। এই কথা বলে উনি বিদায় নিলেন। শঙ্কর রায় বিদায় নিতেই চারি চা আর তেলে ভাজা মুড়ি নিয়ে এলো। তারানাথ সেগুলো খেতে খেতে চিন্তিত মুখে বললেন, মনে হচ্ছে একবার আমাকে হরিগঞ্জ যেতেই হবে। আমি তৎক্ষণাৎ আপত্তি জানালাম। না তারানাথ, আপনি কিছুতেই একা যাবেন না। আপনাকে এই বয়সে আমরা একা যেতে দেব না। আমরা দুজন আপনার সাথে যাব। কিশোরীও আমার কথায় সায় দিল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি জানতেন যে আমরা ঠিক এমনটাই বলবো। পরের দিন সকাল থেকেই হরিগঞ্জ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল। তারানাথ প্রথমেই কিছু পুরনো পুঁথি আর বইপত্র ঘাঁটতে বসলেন। তিনি জমিদার বাড়ির ইতিহাস এবং তার আশেপাশের লোককথা সম্পর্কে তথ্য খুঁজছিলেন। আমরাও বসে বসে তার নির্দেশ মতো কিছু কাজ করছিলাম। কিশোরী গতকাল স্থানীয় লাইব্রেরিতে গিয়ে খোঁজ করে দেখেছে যে জমিদার বাড়ির ওপর কোনো পুরনো নথিপত্র আছে কিনা। তারানাথ বললেন, সেসবের দরকার নেই। গতকাল রাতে আমি আমার বিদ্যার দ্বারা ওই জমিদার বাড়ির হদিশ পেয়েছি। চন্দ্র দর্শনে বসে জেনেছি যে আসলে ওই জমিদার বাড়িতে অশুভ কিছু সত্তা লুকিয়ে রয়েছে। সেখানে গেলে পরে অনেকেই তাদের দ্বারা আক্রান্ত হয়। তারানাথ আরও বললেন, মনে হচ্ছে এই জমিদার বাড়ির রহস্য শুধু পুরনো কিংবদন্তিতেই আটকে নেই। এর পেছনে হয়তো প্রাকৃতিক কারণও থাকতে পারে। আর বৃষ্টির সাথে এর কোনো সম্পর্ক আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে। সব তথ্য সংগ্রহ করে আমরা অবশেষে হরিগঞ্জ যাত্রার জন্য প্রস্তুত হলাম। তারানাথ আমাদেরকে বারবার করে সাবধান করে দিলেন যে জমিদার বাড়িটা বিপজ্জনক হতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। আমরা পরদিন সকালে হরিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে ট্রেনে করে খানিকটা পথ, আর তারপর বাকিটা বাসে যাওয়ার পরিকল্পনা ছিল। তা ট্রেন যাত্রা নির্বিঘ্নেই কাটল, কিন্তু বাসে ওঠার পর থেকেই বিপদের ঘনঘটা শুরু হলো। হরিগঞ্জের দিকে যেতে যেতে রাস্তা যেন ক্রমশ দুর্গম হয়ে উঠল। একে তো ভাঙাচোরা রাস্তা, তার ওপর আগের দিনের বৃষ্টির ফলে জায়গায় জায়গায় জল জমে কাদা হয়ে আছে। আমাদের বাসটা তো একবার রীতিমতো কাদায় আটকে গেল। চালক তখন অনেক চেষ্টা করেও বাসটাকে বের করতে পারছিলেন না। যাত্রীরা সবাই বিরক্ত হয়ে নেমে পড়ল। আমরাও নেমে পড়লাম। চারিদিকে তখন শুনশান জঙ্গল। অল্প অল্প অন্ধকার নামতে শুরু করেছে। বাস চালক জানালেন বাস ঠিক হতে অনেক সময় লাগবে, হয়তো সারা রাতও লেগে যেতে পারে। এই নির্জন জায়গায় রাত কাটানোটা মোটেই নিরাপদ মনে হলো না। কিশোরী তারানাথের দিকে তাকিয়ে বলল, এখন কি করব ঠাকুরমশাই? তারানাথ আশেপাশে ভালো করে দেখে নিলেন, তারপর বললেন, চিন্তা নেই, এখান থেকে হরিগঞ্জ খুব বেশি দূরে নয়। আমরা হেঁটেই যাব বাকিটা পথ। আমরা তিনজন হাঁটা শুরু করলাম। রাস্তা বলতে গেলে প্রায় নেই। জঙ্গল আর কাদামাটি পেরিয়ে আমরা এগিয়ে চলছিলাম। এর মধ্যেই আকাশ আবার কালো হয়ে এলো, আর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। অন্ধকার আর বৃষ্টির কারণে পথ দেখা যেন আরো কঠিন হয়ে পড়ল। মনে হচ্ছিল যেন কেউ আমাদেরকে এই গ্রামে পৌঁছতে দিতে চাইছে না। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তারানাথও বয়সের ভারে কিছুটা হাঁপাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটা শেয়ালের ডাক শুনতে পেলাম। তারপরই ঝোপের আড়াল থেকে একটা শেয়াল বেরিয়ে এসে আমাদের দিকে তেড়ে এলো। কিশোরী ভয় পেয়ে তারানাথের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি একটা মোটা গাছের ডাল তুলে শেয়ালটাকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু শেয়ালটা পিছু হটছিল না। তারানাথ ধীর স্থিরভাবে তার ঝোলা থেকে একটা ছোট শিশি বের করলেন। শিশিটা থেকে কিছুটা ভস্য গুঁড়ো নিজের হাতে নিলেন। মন্ত্র পড়ার মতো কিছু একটা বিড়বিড় করে শেয়ালের দিকে ছিটিয়ে দিলেন। আশ্চর্যের বিষয়, সঙ্গে সঙ্গেই শেয়ালটা থমকে দাঁড়িয়ে গেল। তারপর একটা অদ্ভুত শব্দ করে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। আমরা অবাক হয়ে তারানাথের দিকে তাকালাম। তিনি শুধু মৃদু হাসলেন। ভয় পেও না, কিছু বিশেষ শক্তি আছে যা বিপদে সাহায্য করে। শেয়ালের আক্রমণের পর আমরা আরো সতর্ক হয়ে উঠলাম। পথ চলতে চলতে অন্ধকার আরো ঘন হয়ে এলো। বৃষ্টির ফোঁটাগুলো যেন তীরের ফলার মতো গায়ে বিঁধছিল, কিন্তু তারানাথ আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। তিনি বলছিলেন যে জমিদার বাড়ির রহস্যের জট খুলতে হলে এইটুকু কষ্ট মেনে নিতেই হবে। অনেক কষ্টে কাদা মাটি আর জঙ্গলের পথ পেরিয়ে অবশেষে আমরা গ্রামের কাছাকাছি পৌঁছলাম। দূরে মিটিমিটি আলো দেখা যাচ্ছিল। মনে হলো যেন কোনো গ্রামের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। চারিদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা। কুকুর ডাকছে না, অন্য কোনো প্রাণীর শব্দও নেই, শুধুমাত্র বৃষ্টির শব্দ আর আমাদের জুতো কাদার মধ্যে ঢুকে যাওয়ার শব্দ। আর বেশি দেরি নেই, জমিদার বাড়ির কাছেই পৌঁছে গেছি আমরা। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এতক্ষণের ক্লান্তি আর ভয় যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। আমাদের মনে তখন একটাই চিন্তা, জমিদার বাড়ির রহস্য উন্মোচন করা এবং রতন ও নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করা। এই বিপদ সংকুল যাত্রার পর আমরা এখন গন্তব্যের একদম দোরগোড়ায়, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা কেউই জানতাম না। আমরা যখন হরিগঞ্জ গ্রামের শেষ প্রান্তে পৌঁছলাম তখন রাত গভীর। বৃষ্টি তখন কিছুটা ধরেছে, তবে ভেজা বাতাসের একটা হিমেল স্পর্শ গা ছমছম করে তুলছিল। গ্রামের বাড়িগুলো নিস্তব্ধ, জানলা দিয়ে এক চিলতে আলোও আসছে না। মনে হলো যেন গ্রামটা ঘুমিয়ে নেই, বরং গভীর এক আতঙ্কে জমে আছে। তারানাথ বললেন, ওই তো, ওইটাই জমিদার বাড়ি। হাত তুলে দেখালেন একটা বিশাল পুরনো প্রাসাদ। অন্ধকারে তার অবয়ব যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। জীর্ণ দেয়াল, ভাঙা জানালা আর আগাছায় ঢাকা উঠোন, সবকিছু মিলিয়ে বাড়িটা যেন এক জীবন্ত প্রেতাত্মা। একটা চাপা ভয় আমাদের তিনজনের শরীরেই যেন শিকড় গেড়ে বসছিল। আমরা ধীরে ধীরে সেই অভিশপ্ত বাড়ির দিকে এগোতে লাগলাম। যত কাছে যাচ্ছিলাম ততই যেন একটা অদ্ভুত চাপা শব্দ আমাদের কানে আসছিল, অনেকটা শুকনো পাতার মচমচ শব্দ, কিন্তু তার সাথে যেন আরো কিছু মিশে আছে যা ভয়ের একটা অশরীরী অনুভূতি জাগিয়ে তুলছিল। গেটের কাছে এসে তারানাথ থমকে দাঁড়ালেন। গেটটা খোলা, কিন্তু তার দুপাশে লতানো গাছপালা এমন ভাবে জড়িয়ে আছে যে মনে হচ্ছে যেন বাড়িটা নিজেই বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভেতরে ঢোকার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার, তারানাথ বললেন। তিনি তার ঝোলা থেকে একটা ছোট কাঠের বাক্স বের করলেন। তার ভেতর থেকে কয়েকটা ছোট ছোট পুঁটলি, কিছু শুকনো লতা পাতা আর একটা অদ্ভুত দেখতে ধাতব দণ্ড বের করে রাখলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে যা কিছুই ঘটুক না কেন তোমরা একদম ভয় পাবে না, ঠিক আছে? মনে রাখবে, ভয় পেলে আমাদের কাজ আরো কঠিন হয়ে যাবে।
তোমাদের আত্মবিশ্বাসী আমাদের সবচেয়ে বড় শক্তি। কিশোরী কাঁপতে কাঁপতে বলল, আমার খুব ভয় করছে ঠাকুরমশাই। মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। তারানাথ মৃদু হাসলেন। এখানে সেটাই স্বাভাবিক। এই বাড়ি অনেক আত্মাকে নিজের মধ্যে ধরে রেখেছে, এখন সেগুলোকে মুক্ত করার সময় এসেছে। তিনি মন্ত্র পড়ার মতো কিছু বিড়বিড় করতে লাগলেন, আর সেই শুকনো লতা পাতাগুলো থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে লাগলো। তারপর সেই ধাতব দণ্ডটা দিয়ে গেটের চৌকাঠের ওপর একটা অদ্ভুত চিহ্ন আঁকলেন। এরপর বললেন, এবার আমরা প্রস্তুত, চলো। আমরা গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে যেন কাঁটা দিয়ে গেল। উঠোনটা আগাছায় ভরা, আর তার মাঝখানে একটা পুরনো কুয়োর মুখটা ভাঙা, আর তার ভেতর থেকে একটা গভীর চাপা শব্দ আসছিল, যেন নিচ থেকে কেউ ডাকছে। তারানাথ আমাদেরকে কুয়োর কাছে যেতে বারণ করলেন। আগে আমরা বাড়ির ভেতরে ঢুকবো, রতন আর ওই মেয়েটা হয়তো ভেতরেই আছে। আমরা সাহস সঞ্চয় করে বাড়ির মূল দরজার দিকে এগোলাম। দরজাটা পুরনো কাঠের তৈরি, আর তাতে স্যাঁতস্যাঁতে শ্যাওলা জমেছে। তারানাথ দরজাটা খুলতে চেষ্টা করলেন। একটা কর্কশ শব্দ করে দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে একটা পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। ভেতরে ঢুকেই আমরা থমকে গেলাম। বিশাল হলঘর, আর তাতে ধুলোর পুরো আস্তরণ। ভাঙা আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো দেয়ালগুলোতে কিছু অদ্ভুত চিত্র আঁকা। সেগুলো মানুষের ছবি নয়, বরং বিভৎস কিছু মুখ আর কিছু আঁকা আঁকি, যা দেখে গা শিউরে উঠছিল। মনে হচ্ছিল যেন কোনো উন্মাদ শিল্পী তার মৃত্যুর আগে তার শেষ সৃষ্টি এঁকে গেছে। হঠাৎ করেই কিশোরী একটা চিৎকার করে বলে উঠল, এই দেখুন ঠাকুরমশাই, রক্তের দাগ। একটা ভাঙা চেয়ারের পাশে মাটিতে গাঢ় লাল রক্তের দাগ দেখা যাচ্ছিল। দাগটা তাজা মনে হলো না, তবে মনে হলো যেন সম্প্রতি কেউ এর ওপর দিয়ে হেঁটে গেছে। তারানাথ রক্ত দেখেও অবিচলিত থাকলেন। তিনি মাটিতে ঝুঁকে দাগটা পরীক্ষা করলেন, তারপর বললেন, এটা পশুর রক্ত নয়, মানুষের রক্ত। আমাদের বুক কেঁপে উঠল। রতন আর সেই মেয়েটা কি সত্যি এই বাড়ির ভেতরেই আছে? আর তাদের সাথে কি এমন কিছু ঘটেছে যা আমরা কল্পনাও করতে পারছি না? হঠাৎই ওপরের তলা থেকে একটা ক্ষীণ গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই অস্পষ্ট যে প্রথমে মনে হলো যেন আমাদেরই ভ্রম, কিন্তু তারানাথ নিশ্চিত ছিলেন। আওয়াজটা উপরতলা থেকে আসছে, সম্ভবত রতন অথবা সেই মেয়েটা। তিনি বললেন। আমরা সাবধানে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো কাঠের তৈরি, আর তাতে পা রাখতেই কর্কশ শব্দ হচ্ছিল। প্রতিটি ধাপ যেন এক একটা নতুন ভয়ের জন্ম দিচ্ছিল। ওপরের তলায় পৌঁছে আমরা একটা লম্বা করিডোর দেখতে পেলাম। করিডোরের দুপাশে অসংখ্য বন্ধ দরজা, আর সেই গোঙানির শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। তারানাথ একটা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজাটা আধ খোলা ছিল। তিনি ধীরে ধীরে দরজাটা ঠেললেন। ভেতরের দৃশ্য দেখে আমরা সবাই ভয় পেলাম। ঘরের ভেতরে মেঝেতে একজন তরুণী অজ্ঞান হয়ে পড়েছিল। তার পরনের পোশাক এলোমেলো, আর শরীর জুড়ে কালশিটে দাগ। তার পাশে একটা পুরনো আলমারির দরজা খোলা, আর আলমারির ভেতরে একটা ছোট কাঠের বাক্স পড়ে আছে। মেয়েটার মুখটা বিকৃত হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন সে ভয়ঙ্কর কোনো কিছুর সাক্ষী। কিশোরী দ্রুত মেয়েটির কাছে ছুটে গেল। আরে, এ তো সেই মেয়েটা, নিখোঁজ হওয়া মেয়েটা। আমরাও এক নিমেষে ওই মেয়েটাকে চিনতে পারলাম এই কারণেই, যেহেতু তারানাথের কাছে শঙ্করবাবু নিখুঁত বর্ণনা দিয়েছিলেন ওই মেয়েটার, সেই জন্যই। তারানাথ ঘরের চারপাশে ভালো করে নজর বুলিয়ে নিলেন। দেয়ালগুলোতে
একই ধরনের বীভৎস চিত্র আঁকা। আর একটা জিনিসের দিকে তার দৃষ্টি পড়ল। ঘরের এক কোণে একটা ছোট ভাঙা মূর্তি। মূর্তিটা কোনো দেবদেবীর নয়, বরং এক অদ্ভুত বীভৎস প্রাণীর। মূর্তিটা দেখে তারানাথের মুখটা গম্ভীর হয়ে উঠল। এটা শয়তানি শক্তি। এই বাড়ির অভিশাপের পেছনে এই মূর্তিটার একটা বড় ভূমিকা আছে। তিনি মেয়েটির কাছে গিয়ে তার নাড়ি পরীক্ষা করলেন, তারপর বললেন, বেঁচে আছে, কিন্তু জ্ঞান নেই। ওকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। কিন্তু রতন কোথায়, তার হদিশ এখনো মেলেনি। বাইরে বের করার চেষ্টা করছিলাম, এমন সময় হঠাৎই পাশের ঘর থেকে একটা বিকট শব্দ হলো, যেন কোনো ভারী জিনিস ধরাম করে পড়ল। তারানাথ সতর্ক হয়ে উঠলেন। ও রতন, ও হয়তো ওই ঘরেই আছে। আমরা মেয়েটিকে সেখানেই রেখে সাবধানে পাশের ঘরের দিকে এগোলাম। দরজাটা বন্ধ ছিল। তারানাথ দরজাটা ঠেলতেই একটা চাপা আর্তনাদ ভেসে এলো। আমরা দরজাটা খুলতেই যে দৃশ্য দেখলাম, তাতে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘরের মাঝখানে রতন পড়ে আছে। তার শরীরটা এমনভাবে বিকৃত হয়ে আছে যে তাকে চেনা কঠিন। চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে এসেছে, আর মুখে একটা বীভৎস হাসি লেগে আছে। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো চরম যন্ত্রণার শিকার হয়েছে, অথবা কোনো অমানসিক শক্তির প্রভাবে তার এই দশা হয়েছে। কিশোরী ভয় চিৎকার করে উঠল। আমি আর তারানাথ দুজনেই স্তম্ভিত। রতনের এই অবস্থা দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না যে এই বাড়ির অভিশাপ কতটা ভয়ঙ্কর। তারানাথ দ্রুত রতনের কাছে গেলেন। তার হাত ধরে কিছু একটা পরীক্ষা করতে লাগলেন। তার মুখটা কঠিন হয়ে উঠেছে। ওর আত্মা এই বাড়ির মধ্যে আটকা পড়ে আছে। এই মূর্তিটা ওকে এভাবে বন্দি করে রেখেছে। তারানাথ মূর্তিটার দিকে তাকিয়ে রইলেন। এই বাড়িটা শুধু ভুতুড়ে নয়, শঙ্করবাবু যা বলেছিলেন তা সত্যি। এখানে একটা অশুভ শক্তি বাসা বেঁধেছে। রতন আর এই মেয়েটা তার শিকার। আমাদের এই অভিশাপকে ভাঙতে হবে, নইলে আরো অনেক জীবন নষ্ট হবে। আমরা এখন এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছি। একদিকে অজ্ঞান মেয়েটি, অন্যদিকে রতনের বিকৃত দেহ, আর তার উপর এই বাড়ির অশুভ শক্তি। রতনকে ওই বীভৎস অবস্থায় দেখে আমাদের তিনজনেরই হৃৎপিণ্ড যেন হঠাৎ থেমে গিয়েছিল। কিশোরীর চিৎকার আর আমার অস্ফুট আর্তনাদ হল ঘরে যেন প্রতিধ্বনিত হচ্ছিল। তারানাথ যদিও অবিচলিত ছিলেন, তার মুখের প্রতিটি রেখা বলে দিচ্ছিল যে পরিস্থিতি কতটা ভয়াবহ। রতনের নিথর বিকৃত দেহটার দিকে তাকিয়ে তিনি বললেন, যেমনটা ভয় করেছিলাম, এই শয়তানি শক্তি রতনের আত্মাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। ওকে বাঁচাতে হলে অবিলম্বে এই মূর্তিটা ধ্বংস করতে হবে। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, কিন্তু ঠাকুরমশাই, কিভাবে? এই শক্তিকে মোকাবিলা করবার জন্য আমরা কি যথেষ্ট প্রস্তুত? তারানাথ আমার দিকে ফিরলেন। তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল এই অশুভ শক্তির দ্বারা কলুষিত। এই মূর্তিটা কেবল এর বাহক। আসল শক্তি লুকিয়ে আছে এর শিকড়ে। কিন্তু ভয় পেলে চলবে না। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নির্ভীকতা। তিনি দ্রুত কিছু শুকনো লতা পাতা আর এক চিমটি কালো গুঁড়ো রতনের বিকৃত দেহের ওপর ছড়িয়ে দিলেন। শুকনো পাতার মচমচ শব্দটা যেন আরো তীব্র হয়ে উঠল, আর বাতাসের হিমেল স্পর্শে একটা চাপা গুঞ্জন শোনা গেল। তারানাথ চোখ বুজে কিছু মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। তার হাতে ধরা ধাতব দণ্ডটা ধীরে ধীরে নীলচে আলোয় ঝলসে উঠল। ঘরের ভেতরকার বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাদের চারপাশ ঘিরে ধরেছে। হঠাৎ করেই রতনের শরীরটা কেঁপে উঠল। তার বিকৃত মুখটা যেন এক নিমেষে আরো বীভৎস হয়ে উঠল। তারানাথ দ্রুত তার মন্ত্রপাঠ আরো তীব্র করলেন। ধাতব দণ্ড থেকে বের হওয়া নীল আলো
এবার তীব্র বেগে রতনের শরীরের ওপর আছড়ে পড়ল। একটা চাপা আর্তনাদ রতনের দেহ থেকে বেরিয়ে এলো, যা মানুষের গলার স্বরের মতো মনে হলো না, বরং কোনো অশুভ সত্তার চিৎকারের মতো মনে হলো। রতনের শরীর থেকে হালকা নীলচে ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো, যা ঘরের বাতাসে মিশে একটা বিদঘুটে গন্ধ সৃষ্টি করলো। ওহ, এই শক্তি আত্মাকে ছাড়তে চাইছে না। তারানাথ দাঁতে দাঁত চেপে বললেন। মূর্তিটাকে এখনই ধ্বংস করতে হবে। তিনি দ্রুত রতনকে ছেড়ে সেই বীভৎস মূর্তিটার দিকে এগিয়ে গেলেন। মূর্তিটা ঘরের কোণে ভাঙা অবস্থায় পড়ে থাকলেও তার থেকে যেন একটা কালো আভা বেরিয়ে আসছিল। তারানাথ ধাতব দণ্ডটা দিয়ে মূর্তিটার দিকে লক্ষ্য করে আঘাত করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ঘরের দেয়ালের বীভৎস চিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠল। তাদের চোখগুলো থেকে লাল আলো বেরিয়ে আসতে শুরু করলো, আর হল ঘরের ছাদ থেকে একটা বিকট হাসি ভেসে এলো। সেই হাসির শব্দে দেয়ালের ধুলো ঝরে পড়তে লাগলো, আর মনে হলো যেন বাড়িটা আমাদের ওপর ভেঙে পড়বে। কিশোরী ভয়ে দুহাতে মুখ ডাকলো। আমিও আতঙ্কিত হয়ে পড়লাম। মনে হলো যেন শত শত অশরীরী আত্মা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। ঠাকুর মশাই, সাবধান! আমি চিৎকার করে বললাম, কিন্তু তারানাথ অবিচল। তিনি মূর্তিটার দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অপ্রতিরোধ্য সংকল্প। তিনি তার মন্ত্রপাঠ থামালেন না। ধাতব দণ্ডটা দিয়ে তিনি মূর্তিটার ওপর আঘাত করলেন। একটা বিকট শব্দে মূর্তিটা ভেঙে চৌচির হয়ে গেল। মূর্তিটা ভাঙতেই একটা তীব্র কালো ধোঁয়া ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার সঙ্গে একটা অশরীরী গোঙানির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। দেয়ালের সেই বীভৎস চিত্রগুলো যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। তাদের চোখ থেকেও সেই লাল আভা উধাও হয়ে গেল। অশরীরীদের হাসিটাও থেমে গেল। ঘরের বাতাস হালকা হয়ে এলো, কিন্তু একটা শীতলতা তখনও রয়ে গেছে। তারানাথ হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকালেন। শক্তিকে দমন করা গেছে, কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়নি। এর শেকড় আরো গভীরে। তিনি রতনের দিকে তাকালেন। রতনের শরীর থেকে সেই নীলচে ধোঁয়া মিলিয়ে গেছে। তার মুখটা যদিও এখনো বিকৃত, আগের মতো বীভৎস হাসিটা আর নেই। তারানাথ রতনের নাড়ি পরীক্ষা করলেন। এর আত্মা মুক্ত হয়েছে, কিন্তু এর দেহ আর জীবিত নেই। কিশোরী চোখ থেকে হাত সরিয়ে রতনের নিথর দেহের দিকে তাকালো। তার চোখে জল এসে গেল। তাহলে কি রতন আর ফিরবে না ঠাকুরমশাই? তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। না কিশোরী, রতন শান্তিতে ঘুমিয়েছে। এই শয়তানি শক্তি তাকে আর কষ্ট দিতে পারবে না। এবার আমাদের নজর পড়ল জ্ঞান হারানো মেয়েটির দিকে। তারানাথ দ্রুত তার কাছে গেলেন। মেয়েটির কপালে হাত রেখে কিছু বিড়বিড় করলেন। তারপর মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এখনো আতঙ্ক, কিন্তু সেই বীভৎস দৃশ্য দেখার ঘোর কেটে গেছে। আমরা এখান থেকে বের হচ্ছি। এই বাড়ির বাকি অভিশাপ ভাঙার আগে এই মেয়েটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া দরকার। আমরা মেয়েটিকে সাবধানে ধরে বাড়ির বাইরে বের হয়ে এলাম। বাইরে তখনও অন্ধকার, তবে বৃষ্টি থেমে গেছে। জমিদার বাড়িটা যেন আগের মতোই রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার ওপর একটা নতুন ভার চেপেছে। গ্রামের প্রতিটি মানুষকে রক্ষা করতে হবে, কেননা জমিদার বাড়ির মধ্যে থাকা অভিশাপগুলো সক্রিয় হয়ে উঠলে তা আরও রুদ্র রূপ ধারণ করবে। জমিদার বাড়ি থেকে বেরিয়ে আমরা যখন গ্রামের মেঠো পথে পা রাখলাম, তখনও ঘোর অন্ধকার। আকাশে মেঘের ঘনঘটা, তার মধ্যে চাঁদ মুখ লুকিয়ে আছে। ভেজা মাটি পিচ্ছিল হয়ে আছে, আর সেই স্যাঁতস্যাঁতে বাতাসে মিশে আছে একটা চাপা ভয়। কিশোরী তখনও জ্ঞান ফিরে পাওয়া মেয়েটিকে ধরে হাঁটছিল। তার কাঁপুনি থামছিল না। তারানাথ আগে আগে পথ দেখাচ্ছিলেন। হাতে সেই ধাতব দণ্ডটা
তখনও নীলচে আলো ছড়াচ্ছিল। হঠাৎই একটা তীক্ষ্ণ আর্তনাদ করে কিশোরী বসে পড়ল। আহ! আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। তারানাথ দ্রুত ওর কাছে গিয়ে নিচু হলেন। কি হলো কিশোরী? কিশোরী যন্ত্রণায় কুকিয়ে উঠল। আমার পায়ে কি যেন লেগেছে ঠাকুরমশাই, খুব লাগছে। তারানাথ তার হাতের দণ্ডটা নামিয়ে আলো ফেলতেই আমরা দেখতে পেলাম কিশোরীর পায়ের কোড়ে আঙুলে একটা গভীর ক্ষত, ধারালো কিছুতে কেটে গেছে, আর সেখান থেকে টাটকা রক্ত বেরিয়ে আসছে। অন্ধকার আর ভেজা পথের মাঝে হয়তো কোনো ভাঙা কাঁচ কিংবা কোনো পাথরের টুকরোতে লেগে এমনটা হয়েছে। সর্বনাশ! তারানাথ উদ্বিগ্ন হয়ে উঠলেন। রক্ত বেরোচ্ছে, এখানে এমন একটা ক্ষত ভালো নয়। আমার বুক ধরফর করে উঠল। জমিদার বাড়ির ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এই নতুন বিপদ যেন আমাদের আরো দিশেহারা করে তুলল। কিশোরী যন্ত্রণায় মুখ বিকৃত করে ফুঁপিয়ে কাঁদছিল। জ্ঞান ফিরে পাওয়া মেয়েটিও ভয়ে জড়সড় হয়ে কিশোরীর পাশে বসে পড়ল। আমরা এখন কি করব ঠাকুরমশাই? আমি প্রশ্ন করলাম। এই অন্ধকারে কোথায় যাব? গ্রামও তো অনেক দূরে। তারানাথ মুহূর্তের জন্য চিন্তা করলেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এই রক্তপাত কিন্তু শুভ নয়। গ্রামের পথ ধরে যাওয়া এখন ঠিক হবে না। যদি কোনো অশুভ শক্তি এই রক্তের গন্ধেই আকৃষ্ট হয়, তাহলে বিপদ আরো বাড়বে। তিনি দ্রুত তার ঝোলা থেকে একটা ছোট পুটলি বের করলেন। তার ভেতর থেকে কিছু শুকনো ভেষজ পাতা আর একটা ছোট কাঁচের শিশি বের করে নিলেন। ভাগ্যিস কিছু প্রস্তুতি রেখেছিলাম। তিনি বিড়বিড় করলেন। তিনি কিশোরীর পায়ের ক্ষতস্থানটা পরিষ্কার করে সেই ভেষজ পাতাগুলো চূর্ণ করে লাগালেন। পাতাগুলো লাগাতেই কিশোরীর যন্ত্রণা কিছুটা কমল বলে মনে হলো। তারপর শিশি থেকে ভস্মগুঁড়ো মন্ত্রপুত করে ক্ষতস্থানে ঢেলে দিলেন। সেইটা পড়তেই একটা মৃদু হিস হিস শব্দ হলো, আর ক্ষতস্থানের চারপাশ থেকে রক্তপাত বন্ধ হয়ে গেল। দেখলাম কিশোরীর চোখে মুখে উদ্বেগের ছাপ মুছে গিয়ে এখন তৃপ্তির ভাব ফুটে উঠেছে। এরপর উনি আমাদের ওপর ওই গুঁড়ো ছড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়লেন এবং বললেন, এটা রক্ষা কবচ। এইটা আপাতত অশুভ শক্তিকে দূরে রাখবে, কিন্তু আমাদের দ্রুত একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছতেই হবে। আশপাশটা অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা। বৃষ্টি হয়েছিল এক পশলা, ফলে শুধুমাত্র ভেজা মাটির সোদা গন্ধ আর ঝিঁঝি পোকার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। কিশোরী তখনও যন্ত্রণায় কাহিল। তার পক্ষে বেশিক্ষণ হাঁটা সম্ভব নয়। গ্রামের দিকে যাওয়া যখন উচিত হবে না, তখন তখন আর কোন পথ আছে ঠাকুরমশাই? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকালেন। এই মেঠো পথের পাশেই একটা পুরনো কুঁড়ে ঘর আছে বলে জানি। বহুকাল আগে কোনো এক সাধু এখানে থাকতেন। সেটা এখন পরিত্যক্ত, কিন্তু নিরাপদ। আমরা তিনজন কিশোরী আর জ্ঞান ফিরে পাওয়া মেয়েটিকে নিয়ে তারানাথের দেখানো পথে এগোতে লাগলাম। কিশোরী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। মাঝে মাঝে যন্ত্রণায় তার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন ভয়ের জন্ম হচ্ছিল। মনে হচ্ছিল জমিদার বাড়ি থেকে বের হয়ে এলেও তার অভিশাপ যেন ছায়ার মতো আমাদেরকে অনুসরণ করছে। অন্ধকারের প্রতিটি কোণে যেন কোনো অদেখা বিপদ ওত পেতে আছে। অনেক দূরে একটা আবছা আলোর রেখা দেখা গেল। মনে হলো যেন সেটা একটা কুঁড়ে ঘরের ভেতরের আলো। কিন্তু কে থাকবে সেখানে এরকম গভীর রাতে? নাকি ওটা আমাদেরই চোখের ভুল? আমাদের কপালে আরো কি লেখা আছে তা ভেবেই বুকটা কেঁপে উঠল। আমরা যখন সেই আবছা আলোর রেখা অনুসরণ করে এগোতে লাগলাম, তখনও অজানা আশঙ্কায় আমাদের বুক দুরুদুরু করছিল। প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। কিশোরী যন্ত্রণায় কাতর, আর জ্ঞান ফিরে পাওয়া মেয়েটিও ভয় কুঁকড়ে আছে। তারানাথের হাতে ধরা সেই নীলচে আলো ছড়ানো ধাতব দণ্ডটাই ছিল অন্ধকারে আমাদের একমাত্র ভরসা। অবশেষে আমরা যখন কুঁড়ে ঘরের কাছাকাছি পৌঁছলাম, তখন দেখলাম
সেই আবছা আলো কোনো চোখের ভুল ছিল না। কুঁড়ে ঘরের মাটির দাওয়ায় একজন দীর্ঘকায় সৌম্যদর্শন ব্রাহ্মণ বসেছিলেন। তার সামনে একটা ছোট মাটির প্রদীপে টিমটিম করে আলো জ্বলছিল। আমাদের দেখে তিনি মৃদু হাসলেন। তার চোখে কোনো কৌতূহল কিংবা ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। তারানাথ এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, নমস্কার, আমরা পথিক। এই গভীর রাতে পথ হারিয়ে বিপদে পড়েছি, যদি দয়া করে একটু আশ্রয় দেন। ব্রাহ্মণ হাত তুলে তারানাথকে থামালেন। আমি আপনাদের প্রতীক্ষায় ছিলাম বাবা, ভেতরে আসুন। বাইরে এমন বিপদের মাঝে থাকা ঠিক নয়। তার কথায় আমরা বিস্মিত হলাম। আমরা আসার প্রতীক্ষায়। তারানাথও যেন কিছুটা অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। আমরা কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একপাশে কিছু কম্বল পাতা, আর এক কোণে একটা মাটির উনুন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সম্ভবত রাতের খাবার প্রস্তুত হচ্ছিল। ব্রাহ্মণ আমাদেরকে বসতে ইশারা করলেন। তার শান্ত কণ্ঠস্বর আমাদের মনে কিছুটা স্বস্তি এনে দিল। তিনি ভিনদেশীয় বলে আমাদের প্রতি কোনো অবজ্ঞা দেখালেন না, বরং পরম যত্নে আমাদের আপ্যায়ন করলেন। কিশোরীর ক্ষত দেখে তিনি উদ্বিগ্ন হলেন এবং দ্রুত নিজের ঝোলা থেকে কিছু ভেষজ বের করে দিলেন। তারানাথের দেওয়া ভস্যের ওপর তিনি আরও কিছু প্রলেপ দিলেন, যা কিশোরীর যন্ত্রণা অনেকটাই কমিয়ে দিল। রাতের বাকিটুকু আমরা সেই ব্রাহ্মণের কুঁড়ে ঘরেই কাটালাম। অবশেষে ভোরের আলোয় স্বস্তি পেলাম। সেই ব্রাহ্মণের আতিথেয়তা এবং শান্ত উপস্থিতি আমাদের জমিদার বাড়ির ভয়ঙ্কর অভিজ্ঞতা আর পথের ধকল ভুলিয়ে দিয়েছিল। সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে ব্রাহ্মণ গ্রামের মোড়লকে ডেকে পাঠালেন। মোড়ল এসে আমাদের বিপদ এবং ব্রাহ্মণের উপকারিতার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি তৎক্ষণাৎ গ্রামের অভিজ্ঞ কবিরাজকে নিয়ে এলেন। কবিরাজ এসে কিশোরীর পায়ের ক্ষত পরীক্ষা করলেন। তিনি জানালেন, ক্ষতটি গভীর হলেও তারানাথ এবং ব্রাহ্মণের প্রাথমিক চিকিৎসায় রক্তপাত বন্ধ হওয়ায় এবং সংক্রমণ না হওয়ায় বড় কোনো বিপদ হয়নি। তিনি কিছু নতুন ওষুধ প্রয়োগ করলেন এবং 2-1 দিনের মধ্যেই কিশোরী পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশ্বাস দিলেন। কিশোরী সুস্থ বোধ করার পর আমরা সকলে মিলে সেই হারানো মেয়েটির কথা জানতে চাইলাম। ভয়ে জড়সড় হয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে তার অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করল। তার নাম ছিল কুসুম। সে আগের চাইতে অনেকটা সামলে নিয়েছে নিজেকে। তারানাথ তাকে আশ্বস্ত করার পর সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি গতকাল বিকেলে মাঠে গরু চড়াতে গিয়েছিলাম। একটা বাছুর হঠাৎ করে অন্যদিকে চলে গেল। আমি তাকে খুঁজতে খুঁজতে অনেকটা পথ চলে গেলাম। তারপর হঠাৎ করেই চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেল। ঘন মেঘে একেবারে আকাশ ঢেকে গেল। বৃষ্টি নেমে এলো। আমি পথও হারিয়ে ফেললাম। কুসুম বলতে লাগলো, সে অনেকক্ষণ ধরে পথ খুঁজছিল, কিন্তু কোনো দিকেই বেরোনোর পথ পাচ্ছিল না। চারপাশের গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে তাকে আটকে রেখেছিল। এমন সময় সে একটা পুরনো ভাঙা বাড়ির কাছে এসে পড়েছিল, যেখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। আর তারপর ভয়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন আমার জ্ঞান ফিরল, তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম। কুসুম তার অভিজ্ঞতার কথা শেষ করল। কুসুমের কথা শুনে আমরা বুঝতে পারলাম, জমিদার বাড়ির সেই অভিশপ্ত এলাকাতেই সে পথ হারিয়েছিল। মোড়ল এবং গ্রামবাসীরা কুসুমকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ব্রাহ্মণের দয়া এবং তারানাথের বিচক্ষণতায় আমরা এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলাম। কিন্তু জমিদার বাড়ির রহস্য এবং অশুভ শক্তির অস্তিত্ব যেন আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেল। কিশোরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, আর কুসুমও তার পরিবারের কাছে ফিরে গিয়েছিল। কিন্তু জমিদার বাড়ির সেই ভয়াল অভিজ্ঞতা আর মেঠো পথে ঘটে যাওয়া দুর্ঘটনা আমাদের মন থেকে কিছুতেই মুছে যাচ্ছিল না।
ব্রাহ্মণের কুঁড়ে ঘরে কাটানো দিনগুলো যেন এক সাময়িক আশ্রয় ছিল, কিন্তু বাইরে যে বিপদ তখনও ওত পেতে আছে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। তারানাথ যদিও বলেছিলেন তাঁর দেওয়া রক্ষা কবচ আমাদের আপাতত অশুভ শক্তি থেকে বাঁচাবে, তবুও একটা চাপা ভয় আমাদের পিছু ছাড়ছিল না। কবিরাজ কিশোরীকে পরীক্ষা করার পর যখন চলে গেলেন, তখন তারানাথ চিন্তিত মুখে আমাদের দিকে তাকালেন। তিনি বললেন, আমি নিশ্চিত জমিদার বাড়ির অভিশাপ এখনো আমাদের এবং এই গ্রামের পিছু ছাড়েনি। কুসুমের নিখোঁজ হওয়া, কিশোরীর পায়ে আঘাত এবং সর্বোপরি রতনের মর্মান্তিক মৃত্যু, এগুলো নিছকই দুর্ঘটনা নয়। ওই বাড়ির অশুভ শক্তি এখন আরও সক্রিয় হয়ে উঠেছে। তার কথা শুনে আমাদের মনে দুশ্চিন্তা জন্ম নিল। কুসুম যে জায়গায় জ্ঞান হারিয়েছিল সেটা জমিদার বাড়ির কাছাকাছিই ছিল। তাহলে কি সেই বাড়ির কোনো অদৃশ্য শক্তি কুসুমকে টেনে নিয়ে গিয়েছিল? আর কিশোরীর পায়ে আঘাতের পেছনেও কি সেই অশুভ শক্তির কোনো হাত ছিল? এই প্রশ্নগুলো মাথায় ভিড় করে এলো। রাতে যখন আমরা শুয়েছিলাম তখন বাইরে প্রবল ঝড় শুরু হলো। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন যেন জমিদার বাড়ির ভেতরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছিল। হঠাৎই একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। শব্দটা যেন গ্রামের দিক থেকে আসছিল। আমরা সবাই লাফিয়ে উঠলাম। কিসের শব্দ এটা? আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম। তারানাথ দ্রুত কুঁড়ে ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকালেন। বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য তার মুখটা স্পষ্ট দেখা গেল। সেখানে সেই উদ্বেগের ছাপ স্পষ্ট। এ চিৎকার তো মানুষের নয়। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এ যেন কোনো প্রেতের আর্তনাদ, কিন্তু এমন বিকট শব্দ তো শুনিনি। আমরা সবাই কুঁড়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ঝড় আর বৃষ্টির মধ্যে চারপাশটা যেন আরো অন্ধকার হয়ে গেছে। দূরে গ্রামের দিক থেকে আরো কিছু শব্দ ভেসে আসতে লাগলো। গোঙানির শব্দ, মানুষের ভীত কণ্ঠের চিৎকার। আমাদের বুকের ভিতরটা ধরফর করে উঠল। গ্রামের দিকে কিছু একটা হচ্ছে। কিশোরী ভয় কাঁপতে কাঁপতে বলল। তারানাথ দ্রুত তার ধাতব দণ্ডটি হাতে তুলে নিলেন। নীলচে আলোয় চারপাশের অন্ধকার যেন আরো গাঢ় মনে হলো। আমাদের এখনই গ্রামে যেতে হবে। যদি সেই অশুভ শক্তি গ্রামের উপর থাবা বসিয়ে থাকে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। ওই মুহূর্তেই করাত করে বাজ পড়ল দূরে কোথাও। ওই বাজের আলোয় চারপাশটা উদ্ভাসিত হয়ে উঠল। আমি নিজের মনেই ভাবতে লাগলাম, এই ঝড়ের রাতে ভেজা কাদা মাটির পথে কিসের মুখোমুখি হতে চলেছি আমরা? জমিদার বাড়ির অভিশাপ কি এখন গোটা গ্রামকে গ্রাস করতে চলেছে? আমাদের কপালে আরো কি বিপদ যে অপেক্ষা করছে তা ভেবেই আমাদের গা ছমছম করে উঠল। ঝড়ের হাওয়ার তাণ্ডব আর বিদ্যুতের ঝলকানির মধ্যে দিয়ে আমরা গ্রামের দিকে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে আমাদের শরীরটা শিরশির করে উঠছিল, আর গাছের ডালপালা যেন আমাদের পথ আগলে ধরছিল। দূরে গ্রামের দিক থেকে ভেসে আসা সেই বিকট চিৎকার আর গোঙানির শব্দ আমাদের মনে ভয়ের হিমশীতল স্রোত বইয়ে দিচ্ছিল। তারানাথের হাতের নীলচে আলো ছড়ানো দণ্ডটা ছাড়া এই ঘোর অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছিল না। কিছু দূর এগোতেই আমরা এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হলাম। গ্রামের প্রবেশ পথেই একটা গরু মাটিতে লুটিয়ে পড়েছিল, তার শরীর ক্ষতবিক্ষত, চারপাশে টাটকা রক্তের ছোপ ছোপ দাগ, আর বাতাসে মিশেছিল একটা তীব্র বিশ্রী গন্ধ। দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র পশু আক্রমণ করেছে, কিন্তু এমন আঘাত তো কোনো সাধারণ পশুর কাজ হতে পারে না। সর্বনাশ! এটা কোনো সাধারণ আক্রমণ নয়। এই ক্ষতচিহ্নগুলো, এগুলো পরিচিত। তার কথা শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। পরিচিত মানে? জমিদার বাড়ির ভেতরে আমি এমন কিছু চিহ্ন দেখেছিলাম। তারানাথ ধীরে ধীরে বললেন, তার চোখে চিন্তার গভীর ছাপ। অশুভ শক্তির কোনো প্রাণী বা সত্তা এমনভাবে আক্রমণ করতে পারে, এরা রক্তপিপাসু। আমাদের বুক ধরপড় করে উঠল। তাহলে কি
জমিদার বাড়ির সেই অশুভ শক্তি এখন গ্রামকেও গ্রাস করতে শুরু করেছে। আমরা গ্রামের ভেতরে ঢুকতেই আরো ভয়াবহ দৃশ্য চোখে পড়ল। কয়েকটা মাটির ঘর ভেঙে চুরমার হয়ে গেছে, চাল উড়ে গেছে ঝড়ের তাণ্ডবে। কিছু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করছে, তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। হঠাৎ একটা গাছের আড়াল থেকে একটা বিকট শব্দ করে কি যেন একটা বেরিয়ে এলো, তারপর সেটা দ্রুত গ্রামের দিকে ছুটে গেল। ওটা কি ঠাকুরমশাই? কিশোরী ভয়ে আমার হাত চেপে ধরল। তারানাথ দ্রুত দণ্ডটি উঁচু করে ধরলেন। নীলচে আলোয় ক্ষণিকের জন্য সেই আবছা আকৃতিটা দেখা গেল। বড় লোমশ একটা অবয়ব, কিন্তু তার গতি এতটাই দ্রুত ছিল যে স্পষ্ট দেখা গেল না। ওটা ওটা মানুষের মতো দেখতে নয়, ওই ওই জমিদার বাড়ির অভিশাপ এখন প্রাণ নিয়েছে। আমরা গ্রামের মোড়লের বাড়ির দিকে দ্রুত পা বাড়ালাম। মোড়ল আর গ্রামের কিছু বয়স্ক লোক বাড়ির দাওয়ায় জড়ো হয়ে ভীত সন্ত্রস্ত চোখে চারিদিকে তাকাচ্ছিলেন। আমাদের দেখে তাদের চোখে কিছুটা আশার আলো দেখা গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই রক্ষা করুন। মোড়ল আর্তনাদ করে উঠলেন। কিসের যেন আক্রমণ! আমাদের গ্রামের পশুদের মেরে ফেলেছে, ঘর ভেঙে দিচ্ছে। এ আমাদের কি পাপের ফল! তারানাথ মোড়লকে শান্ত হতে বললেন। এটা কোনো পাপের ফল নয় মোড়ল মশাই, এটা অশুভ শক্তির কাজ। জমিদার বাড়ির অভিশাপ এখন গ্রামকে গ্রাস করতে চাইছে। আচ্ছা, গত কয়েকদিন ধরে গ্রামে কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে? কোনো অজানা মানুষের আনাগোনা বা অদ্ভুত কোনো শব্দ? মোড়ল কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, গত কিছুদিন ধরে গ্রামের অনেকেই রাতে অদ্ভুত শব্দ শুনছে। বিশেষ করে ওই পশ্চিম দিকের জঙ্গলের দিক থেকে। অনেকেই বলেছে জমিদার বাড়ি থেকে নাকি কোনো ছায়া মূর্তি দেখা যায় রাতে। আর আর আমার ছোট মেয়েটা, সে তো গতকাল হারিয়ে গিয়েছিল। তারানাথ চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করলেন। কুসুমের নিখোঁজ হওয়া, তারপর কিশোরীর আঘাত, এবং এখন এই আক্রমণ, সবকিছুর মধ্যেই একটা যোগসূত্র আছে। জমিদার বাড়ির সেই অপদেবতা যে বহু বছর ধরে বন্দী ছিল, সে এখন হয়তো মুক্তি পেতে চাইছে, অথবা তাকে কেউ মুক্তি দিয়েছে। তিনি ঘরের মেঝেতে বসে পড়লেন। হাতের ধাতব দণ্ডটি থেকে নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তিনি দণ্ডটি দিয়ে মাটির উপর কিছু রেখা টানতে শুরু করলেন, যেন কোনো নকশা আঁকছেন। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বললেন, এই দণ্ডটি আমার একজন গুরু আমাকে দিয়েছিল। অনেক আগে এই জিনিস নিয়ে আমি আদারে বাদারে ঘুরে বেড়াতাম, আর মানুষকে বিপদমুক্ত করতে এটাই ছিল অব্যর্থ। এটি অশুভ শক্তিকে চিহ্নিত করতে পারে। এই নীল আলোই আমাকে জমিদার বাড়ির ভেতরের অশুভ শক্তি সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল, আর এখন এই আলো আমাকে অন্য কিছু বলছে। আমরা সবাই রুদ্ধশ্বাসে তারানাথের দিকে তাকিয়েছিলাম। তিনি যখন কথা বলছিলেন, তখন তার কণ্ঠস্বরে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। জমিদার বাড়ির অভিশাপ শুধু ভেতরে সীমাবদ্ধ ছিল না, ওই বাড়ির ভেতরে একটি বিশেষ শক্তি কেন্দ্র আছে, যা অশুভ সত্তাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল। কিন্তু মনে হচ্ছে সেই শক্তি কেন্দ্রটি দুর্বল হয়ে পড়েছে, বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তাকে দুর্বল করেছে। তার কথা শুনে আমার মনে হলো তিনি যেন জমিদার বাড়ির সেই রহস্যের গভীরে প্রবেশ করছেন। কিন্তু কি সেই রহস্য? কে বা কি সেই অশুভ শক্তি? আর কে তাকে মুক্তি দিতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের মনে নতুন করে ভয়ের সঞ্চার হলো। তারানাথের মুখে জমিদার বাড়ির রহস্যের যে ইঙ্গিত পেলাম, তাতে আমাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিল। যখন তিনি দণ্ড দিয়ে মাটিতে কিছু রেখা টানছিলেন, তখন সেই নীলচে আলোয় মোড়লের ঘরের ভেতরেও কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। তারানাথ গভীর মনোযোগ দিয়ে রেখাগুলোর দিকে তাকিয়েছিলেন, যেন সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে কোনো গোপন সূত্র। হঠাৎ তিনি দণ্ডটি উঁচু করে ধরলেন। আমি বুঝতে পারছি, জমিদার বাড়ির সেই অপদেবতা যাকে আটকে রাখা হয়েছিল, সে এখন স্বাধীন।
কিন্তু তাকে কেউ মুক্তি দেয়নি, সে নিজেই মুক্তি পেয়েছে। কারণ জমিদার বাড়ির ভেতরে একটি শক্তি কেন্দ্র দুর্বল হয়ে পড়েছে। মোড়ল ভয়ে কাঁপছিলেন। কিন্তু কেন ঠাকুরমশাই, কেন দুর্বল হলো সেই শক্তি? এর পেছনে কোনো কারণ আছে। তারানাথ ধীরে ধীরে বললেন, আর সেই কারণ এই গ্রামের সাথেই সম্পর্কিত। এই অশুভ শক্তি শুধু রক্ত পিপাসু নয়, এরা আরো কিছু চায়। এরা হয়তো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এই গ্রামে আক্রমণ চালাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে আবার একটা বিকট শব্দ ভেসে এলো, কিন্তু এবার যেন শব্দটা অনেক কাছে, যেন বাড়ির একদম পাশেই কিছু একটা আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আর্ত চিৎকার শোনা গেল। আমাদের আর এখানে বসে থাকলে চলবে না, তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন। আমাদের এখনই বের হতে হবে। ওই অশুভ শক্তিকে রুখতে না পারলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। আমরা দ্রুত ঘর থেকে বের হলাম। বাইরে তখনও ঝড় বইছে, তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য দেখা গেল মোড়লের বাড়ির একটা পুরনো গাছ মূল সহ উপড়ে পড়েছে, আর তার পাশেই অন্ধকার এবং আলোর মাঝামাঝি দাঁড়িয়ে আছে সেই লোমশ অস্পষ্ট মূর্তিটা। সেটার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছিল, আর তার মুখ থেকে একটা বীভৎস গোঙানির শব্দ বেরিয়ে আসছিল। ওইটাই সেই অশুভ সত্তা। তারানাথ চিৎকার করে উঠলেন। তার হাতের দণ্ড থেকে নীল আলো তীব্রভাবে ঝলসে উঠল। সেই অন্ধকার সত্তাটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। তারানাথ মুহূর্তের জন্য দ্বিধা না করে দণ্ডটি সেদিকে তাক করলেন এবং মন্ত্রপাঠ করতে শুরু করলেন। দণ্ডের নীল আলো আরো তীব্র হয়ে সত্তাটার উপর গিয়ে পড়ল, আর সাথে সাথেই সত্তাটা তীব্র আর্তনাদ করে উঠল, যেন নীল আলো তাকে আঘাত করছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমরা কি করব? আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিশোরীও আমার হাত ধরে কাঁপছিল। তোমরা পেছনে থাকো। এই আলো তাকে দুর্বল করবে, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারবে না। আমাদেরও দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে। সত্তাটা যন্ত্রণায় ছটফট করতে করতে আমাদের দিকে আরো আক্রমণাত্মকভাবে এগিয়ে এলো। তার সারা শরীর থেকে যেন এক ধরনের কালো ধোঁয়া বেরোচ্ছিল, যা বাতাসে এক পচা গন্ধ ছড়িয়ে দিচ্ছিল। তারানাথ একাই সেই ভয়ঙ্কর সত্তার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তার কণ্ঠস্বর যেন মন্ত্রের সাথে মিশে এক অদ্ভুত শক্তি ধারণ করেছিল। সেই রাতে গ্রামের সেই ভয়াল অন্ধকারে জমিদার বাড়ির অভিশাপ যেন এক বাস্তব রূপ ধারণ করেছিল। এইভাবেই ওই ভয়ঙ্কর রাতটা কেটে গেল। আমি আর কিশোরী কোনো ক্রমে ঠাকুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে ওই ভয়াবহ দৃশ্য দেখছিলাম। এরপর কয়েকদিন এমনভাবেই একটা ভয়াবহতার মধ্যে দিয়েই কেটে গেল। একদিন তারানাথের সাথে বিকেলবেলা গ্রাম ঘুরতে বেরোলাম। ওনার এই কদিন কথাবার্তা যেন কমে গিয়েছিল। কিছু একটা চিন্তা ওনাকে গ্রাস করছিল। কথা বললে উনি হু হা ছাড়া তেমন কোনো উত্তর দিতেন না। একদিন ওনার সাথেই গেলাম শ্মশান ধারে যে কালী মন্দির আছে সেইখানে পুজো দেখতে। প্রতিদিন সন্ধ্যার সময় ওইখানে গ্রামের পুরোহিত নিত্যানন্দ ভট্টাচার্য পুজো দেন। সেখানকার দেবী নাকি বেশ জাগ্রত। উনি একাই যাচ্ছিলেন, কিন্তু আমিও ওনার পেছনে যাব বলে যেই না পা বাড়িয়েছি, ওই সময় উনি আমাকে বললেন, বিভূতি, তুমি আমার পিছনে পিছনে আসছো যে, ব্যাপার কি শুনি? তারানাথ, আপনার সাথে যেতে চাই। অসুবিধা হবে কিছু? আমি ওই শ্মশানে গিয়ে কালী পুজো দেখতে চাই। উনি যেন বিমর্ষভাবে আমার দিকে চাইলেন, তারপর বললেন, বেশ, তুমি আসো। এরপর আমরা দুজন মিলে শ্মশানের দিকে যাত্রা করলাম। শ্মশানের ধারে নদীর পাড়ে বসে তারানাথ যখন জমিদার বাড়ির অভিশাপ নিয়ে গভীরভাবে চিন্তিত, ঠিক তখনই এক সৌম্যদর্শন সাধকের আগমন ঘটল। জটাধারী, কপালে চন্দনের তিলক, মুখে এক প্রসন্ন হাসি। সাধক যেন এক আলোকবর্তিকা হয়ে এলেন তারানাথের জীবনে। তারানাথ উঠে দাঁড়িয়ে প্রণাম করতেই সাধক তার কাঁধে হাত রাখলেন। আমি জানি তুমি কিসের সন্ধানে আছো বৎস।
জমিদার বাড়ির সেই অশুভ শক্তি যা এখন মুক্ত হয়েছে তা শুধু রক্তপিপাসু নয়, সে তার পূর্ণ ক্ষমতা ফিরে পেতে চাইছে, আর তার জন্য সে এই গ্রামের প্রাণ শক্তি শুষে নেবে। কিন্তু গুরুদেব, এই শক্তিকে কিভাবে থামানো যাবে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। সাধক মৃদু হেসে বললেন, পথ আছে, কিন্তু তা দুর্গম। জমিদার বাড়ির অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হলে তার মূল উৎস খুঁজে বের করতে হবে। 100 বছর আগে জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এক ভয়াবহ যজ্ঞের মাধ্যমে এই শক্তিকে আবদ্ধ করেছিলেন। সেই যজ্ঞের শক্তি কেন্দ্র ছিল বাড়ির গোপন কুঠুরিতে। গোপন কুঠুরি? তারানাথ চমকে উঠলেন। কিন্তু সেই কুঠুরি তো কেউ জানে না, সে তো জমিদার বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। ঠিক ধরেছ, কিন্তু সেই কুঠুরি এখনো অক্ষত আছে, আর সেখানেই লুকিয়ে আছে এই অশুভ শক্তির দুর্বলতম স্থান, একটি প্রাচীন রক্তকুণ্ড। সেই কুণ্ডের ক্ষমতা দুর্বল হয়ে গেছে, আর সেই কারণেই অশুভ শক্তি মুক্ত হয়েছে। সেই কুণ্ডে পবিত্র মন্ত্রপুত জল ঢেলে দিতে হবে, কিন্তু তার আগে তোমাকে সেই কুঠুরির প্রবেশ পথ খুঁজে বের করতে হবে, যা কেবল পূর্ণচন্দ্রের রাতেই দৃশ্যমান হয়। সাধকের কথা তারানাথের মনে এক নতুন আশার সঞ্চার করল। তিনি দ্রুত গ্রামে ফিরে এসে আমাদের সব কথা খুলে বললেন। মোড়ল এবং গ্রামের অন্যান্য প্রবীণ ব্যক্তিরাও সাধকের কথায় বিশ্বাস স্থাপন করলেন। তারানাথ জানালেন, সাধক তাকে আরও বলেছেন যে জমিদার বাড়ির ভেতরে লুকিয়ে থাকা সেই রক্তকুণ্ডকে নিষ্ক্রিয় করার জন্য শুধু মন্ত্রপুত জলই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন হবে 3 রাত্রিব্যাপী নিরবিচ্ছিন্ন জপ ও যজ্ঞ। এই যজ্ঞের জন্য চাই পবিত্র তিল, ঘি এবং যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার জন্য কিছু বিশেষ ঔষধি লতা, যা শুধুমাত্র গভীর জঙ্গলেই পাওয়া যায়। কিন্তু ঠাকুরমশাই, কিশোরী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমরা কিভাবে ওই কুঠুরি খুঁজে পাবো? আর ওই ঘোর বিপদের মধ্যে জঙ্গলে গিয়ে ওই সব লতা কে আনবে? তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন, সাধক বলেছেন, পূর্ণচন্দ্রের আলোয় জমিদার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি বিশেষ পাথর আলোকিত হবে। সেটাই হবে সেই গোপন কুঠুরির প্রবেশপথ। আর লতা সংগ্রহের জন্য আমি একাই যাব। এখন আর নষ্ট করবার মতো সময় নেই। গ্রামের মানুষের চোখে তখন ভয় থাকলেও তারানাথের চোখে ছিল অদম্য সংকল্প। তিনি বুঝলেন, এইবার তাদের মুখোমুখি হতে হবে আরও বড় এক বিপদের। জমিদার বাড়ির অভিশাপকে রুখতে হলে শুধুমাত্র শারীরিক শক্তির ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন হবে আধ্যাত্মিক শক্তি এবং অসীম সাহসের। সেই রাতেই তারা পূর্ণচন্দ্রের অপেক্ষায় রইল, কারণ সেই রাতেই শুরু হবে তাদের শেষ লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে এক মরণপণ সংগ্রাম। পূর্ণিমা রাতের চাঁদ আকাশে থালার মতো জ্বলজ্বল করছিল। তার স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছিল গোটা গ্রাম। জমিদার বাড়ির ধ্বংসাবশেষের উপর চাঁদের আলো পড়তেই যেন কেমন ভৌতিক পরিবেশ তৈরি হলো। তারানাথ, মোড়ল, আমি আর কিশোরী, আমরা সবাই জমিদার বাড়ির দিকে পা বাড়ালাম। গ্রামের বাকি মানুষজন ভয়ে বাড়ির ভেতরেই রইল, দরজায় খিল দিয়ে। তাদের আতঙ্কিত চিৎকারের শব্দ তখনও কানে বাজছে। আমরা যখন জমিদার বাড়ির কাছে পৌঁছলাম, তখনও ঝড়ের রেশ কাটেনি। স্যাঁতস্যাঁতে বাতাসে কেমন একটা পচা গন্ধ ভেসে আসছিল, যেন অনেক দিনের পুরনো পচনশীল কিছু আশেপাশে ছড়িয়ে আছে।
তারানাথ মশাল হাতে সবার আগে হাঁটছিলেন। তার হাতের দণ্ডের নীল আলোয় জমিদার বাড়ির ধ্বংসস্তূপের কালো ছায়াগুলো যেন আরো দীর্ঘ আর বিভীষিকাময় দেখাচ্ছিল। ঠাকুর মশাই, সত্যি কি আজ আমরা ওই কুঠুরি খুঁজে পাবো? কিশোরী ভীত কণ্ঠে বলল। তার গলা ভয়ে কাঁপছিল। তারানাথ কোনো উত্তর দিলেন না, শুধু স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইলেন। সাধকের কথাগুলো তার কানে তখনও বাজছিল। পূর্ণ চন্দ্রের আলোয় জমিদার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি বিশেষ পাথর আলোকিত হবে। সেটাই হবে সেই গোপন কুঠুরির প্রবেশ পথ। আমরা সাবধানে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে পথ করে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে ভাঙা ইটের টুকরো আর শুকনো পাতার মচমচ শব্দ এক বীভৎস নীরবতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ তারানাথ থেমে গেলেন। তিনি তার দণ্ডটি উঁচু করে ধরলেন এবং উত্তর পূর্ব কোণে নির্দেশ করলেন, ওই দেখো। আমরা তাকিয়ে দেখলাম, চাঁদের তীব্র আলোয় জমিদার বাড়ির এক কোণে একটা বড় মসৃণ পাথর অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। পাথরের গায়ে যেন এক ধরনের নীলচে আভা দেখা যাচ্ছে, যা অন্যান্য পাথরের মধ্যে তাকে স্পষ্ট করে তুলেছে। দেখে মনে হচ্ছে সেটা সাধারণ কোনো পাথর নয়, বরং শত বছরের পুরনো কোনো প্রাচীন স্থাপত্যের অংশ। মোড়ল ভয়ে দুপা পিছিয়ে গেলেন। এ তো কোনো ভোজবাজি মনে হচ্ছে ঠাকুর মশাই। এ ভোজবাজি নয় মোড়ল মশাই, এ হলো প্রাচীন বিদ্যার প্রকাশ। এই পাথরের নিচেই লুকোনো আছে সেই গোপন কুঠুরি, যেখানে জমিদার বাড়ির অভিশাপের মূল উৎস লুকিয়ে আছে। আমরা পাথরের কাছে এগিয়ে গেলাম। তারানাথ ঝুঁকে পাথরটি পরীক্ষা করতে লাগলেন। পাথরটি বিশাল এবং ভারী, সহজে সেটিকে সরানো সম্ভব নয়। তারানাথ তার দণ্ড দিয়ে পাথরের গায়ে আলতো করে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথরের গা থেকে কেমন এক গুঞ্জন শব্দ বেরিয়ে এলো, যেন তার ভেতরে কোনো যন্ত্র চলছে। তারানাথ দ্রুত মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর সেই নীরব জমিদার বাড়িতে এক নতুন শক্তির সঞ্চার করল। মন্ত্রের সাথে সাথে দণ্ডের নীল আলো আরো তীব্র হয়ে পাথরের ওপর পড়ল। অদ্ভুতভাবে পাথরটি ধীরে ধীরে সরতে শুরু করল। প্রথমে 1 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি, একসময় পুরো পাথরটি একপাশে সরে গেল। আর তার নিচ থেকে বেরিয়ে এলো এক অন্ধকার সুড়ঙ্গের মুখ। সুড়ঙ্গের ভেতর থেকে এক ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে এলো, যার সাথে মিশেছিল এক তীব্র পচা গন্ধ। অন্ধকার এতটাই গভীর যে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। মনে হলো এই সুড়ঙ্গ যেন সরাসরি পাতালে নেমে গেছে। এই পথেই আমাদের নামতে হবে, ভয় পেলে চলবে না। এই অশুভ শক্তিকে ধ্বংস করবার এটাই একমাত্র উপায়। মোড়ল ভয় কাঁপছিলেন। কিন্তু ঠাকুর মশাই, ভেতরে যদি কিছু থাকে, ওই অশুভ সত্তা যদি ভেতরে লুকিয়ে থাকে, তাকে আমাদের আটকাতে হবে। তারানাথ বললেন, আমাদের সাথে মশাল আছে, আলো জ্বালিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তারানাথ আগে, তারপর আমি আর কিশোরী, এবং সবার পেছনে মোড়ল। আমরা একে একে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলাম। মশাল জ্বালানোর পর সুড়ঙ্গের ভেতরের দেওয়ালগুলো চোখে পড়ল। দেওয়াল জুড়ে প্রাচীন কিছু ছবি আঁকা, যা দেখে মনে হচ্ছে কোনো ধর্মীয় আচার বা যজ্ঞের চিত্র। ছবিগুলো এতটাই পুরনো যে তাদের রং প্রায় মুছে গেছে, কিন্তু তাদের বীভৎসতা এখনো অক্ষুণ্ণ। এই ছবিগুলো যেন সেই প্রাচীন যজ্ঞের কথা মনে করিয়ে দিচ্ছিল, যার মাধ্যমে এই অশুভ শক্তিকে জমিদার বাড়িতে আবদ্ধ করা হয়েছিল। সুড়ঙ্গটা ছিল সরু এবং আঁকা বাঁকা। মাঝে মাঝে আমাদের মাথা নিচু করে চলতে হচ্ছিল। যত গভীরে যাচ্ছিলাম, পচা গন্ধটা তত তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
হঠাৎ একটা সরু পথ এসে শেষ হলো এক বিশাল কুঠুরির সামনে। কুঠুরিটি ছিল অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং ঠান্ডা। মশাল হাতে আমরা ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল এক বীভৎস দৃশ্য। কুঠুরির ঠিক মাঝখানে একটা বড় গর্ত, যার ভেতরে এক ধরনের লালচে তরল টলটল করছে এবং সেই তরল থেকে এক ধরনের পচা বোটকা গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল এ যেন জমাট বাঁধা রক্ত। এই রক্তকুণ্ডের চারপাশ ঘিরে কিছু প্রাচীন শিলালিপি খোদাই করা ছিল, যা দেখে মনে হচ্ছিল কোনো অজানা ভাষার মন্ত্র। শিলালিপিগুলোর গায়ে কালো হয়ে যাওয়া রক্তের দাগ লেগেছিল। এটাই সেই রক্তকুণ্ড। তারানাথ আমাদের সকলকে বললেন, তার কণ্ঠস্বরে কেমন এক গুরুগম্ভীর ভাব। সাধক যা বলেছিলেন তাই, এই কুণ্ডের ক্ষমতা দুর্বল হয়ে গেছে, আর সেই কারণেই অশুভ শক্তি মুক্ত হয়েছে। আমরা কুণ্ডের কাছে এগিয়ে গেলাম। কুণ্ডের ভেতরে থাকা লালচে তরল কেমন যেন জীবন্ত দেখাচ্ছিল। তার উপরিভাগে ছোট ছোট বুদবুদ উঠছিল। তারানাথ তার দণ্ডটি কুণ্ডের দিকে তাক করলেন। দণ্ড থেকে নীল আলো সরাসরি রক্তকুণ্ডের উপরে পড়ল। সাথে সাথে কুণ্ডের ভেতর থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে এলো, যেন কোনো জীবন্ত প্রাণী যন্ত্রণায় ছটফট করছে। কুণ্ডের লালচে তরল আরো তীব্রভাবে টলমল করতে লাগলো, আর তার সাথে পচা গন্ধ আরো বেড়ে গেল। এখন আমাদের মন্ত্র পাঠ করতে হবে। এই কুণ্ডকে পবিত্র মন্ত্রপুত জল দিয়ে নিস্তেজ করতে হবে। এই মুহূর্তে অশুভ শক্তি তার দুর্বলতম অবস্থায় আছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। মোড়ল তখনও ভয়ে কাঁপছিলেন, কিন্তু তারানাথের দৃঢ়তা তাকে সাহস জোগাল। তারানাথ আমাদের হাতে তুলে দিলেন এক বোতল পবিত্র মন্ত্রপুত জল, যা সাধক তাকে দিয়েছিলেন। এই জলের প্রতিটি ফোঁটা ছিল শত শত বছর ধরে সাধনা করা সাধকদের পবিত্রতা আর শক্তির প্রতীক। আমি মন্ত্রপাঠ করব, তোমরা আমার সাথে সাথে এই জল কুণ্ডে ঢালবে। এক মুহূর্ত থামা চলবে না। তারানাথ চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর কুঠুরির নীরবতাকে ভেদ করে এক ঐশ্বরিক সুরের সৃষ্টি করল। আমরা তার নির্দেশ মতো কুণ্ডের ভেতরে পবিত্র জল ঢালতে শুরু করলাম। জলের প্রতিটি ফোঁটাই রক্তকুণ্ডের লালচে তরলের সাথে মিশে এক ধরনের অদ্ভুত শব্দ তৈরি করছিল। মনে হচ্ছিল কুণ্ডের ভেতরের অশুভ শক্তি যেন এই পবিত্রতার প্রভাবে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু হঠাৎই কুঠুরির চারপাশের দেওয়াল কেঁপে উঠল। মাথার উপর থেকে ছোট ছোট পাথরের টুকরো খসে পড়তে লাগলো। মনে হচ্ছিল এই অশুভ শক্তি তার শেষ চেষ্টা করছে নিজেকে রক্ষা করার। কুণ্ডের ভেতর থেকে এক বীভৎস কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, যা পুরো কুঠুরিকে অন্ধকার করে দিল। ধোঁয়ার সাথে মিশেছিল তীব্র পচা গন্ধ, যার জন্য আমাদের শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তেমন না, আরেকটু, এই শক্তি তার শেষ চেষ্টা করছে। আমরা তারানাথের কথা শুনে আরো দ্রুত জল ঢালতে লাগলাম। কালো ধোঁয়া আমাদেরকে ঘিরে ধরছিল, কিন্তু তারানাথের মন্ত্রপাঠের শব্দে কেমন একটা অদ্ভুত শক্তি ছিল, যা আমাদেরকে সাহস যোগাচ্ছিল। মনে হচ্ছিল এই কালো ধোঁয়ার ভেতরেই যেন সেই অশুভ সত্তা আমাদের দিকে তীব্রভাবে তাকিয়ে আছে তার জ্বলন্ত চোখ দিয়ে। ধীরে ধীরে কালো ধোঁয়ার তীব্রতা কমতে লাগলো। রক্তকুণ্ডের লালচে তরল ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারাতে শুরু করলো, আর তার সাথে পচা গন্ধও কমে এলো। একসময় কালো ধোঁয়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল, আর কুণ্ডের লালচে তরল বিবর্ণ হয়ে এক কালো নিথর পদার্থে রূপান্তরিত হলো। মনে হলো সেই অশুভ শক্তি যেন চিরতরে স্তব্ধ হয়ে গেছে। তারানাথ মন্ত্রপাঠ শেষ করে চোখ খুললেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর তৃপ্তি। আমরা পেরেছি, অশুভ শক্তি নিস্তেজ হয়েছে। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম।
কুঠুরি তখনও অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ছিল, কিন্তু সেই বীভৎসতা আর ছিল না। মনে হচ্ছিল 100 বছরের অভিশাপ যেন আজ এই কুঠুরিতেই শেষ হলো। অশুভ শক্তির বিনাশের পর জমিদার বাড়ির সেই গোপন কুঠুরি থেকে আমরা যখন বেরিয়ে এলাম, তখন বাইরে ভোরের আলো ফুটেছে। রাতের ঝড় পুরোপুরি থেমে গেছে। আকাশ পরিষ্কার। পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঁকি দিচ্ছে, আর তার আলোয় জমিদার বাড়ির ধ্বংসস্তূপকেও যেন কেমন শান্ত দেখাচ্ছে। পচা গন্ধটা আর নেই। তার বদলে বাতাসে ভেসে আসছে ভেজা মাটির আর সদ্য ফোটা ফুলের মিষ্টি সুবাস। আমরা হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়ালাম। মোড়ল মাটিতে লুটিয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে উঠলেন। তার অশ্রু আনন্দের, স্বস্তির। কিশোরী আমার হাত ধরে ফুঁপিয়ে উঠল। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার নিজেরও চোখ ভিজে এলো। রাতের পর রাত ধরে জমে থাকা ভয়, আতঙ্ক সব যেন ভোরের আলোর সাথে সাথে দূর হয়ে গেল। তারানাথ শান্ত মুখে দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটি ছিল ক্লান্ত, কিন্তু সেখানে ফুটে উঠেছিল এক গভীর তৃপ্তি। 100 বছরের অভিশাপ থেকে এই গ্রামকে মুক্তি দেওয়ার এক নীরব আনন্দ। তিনি তার হাতের দণ্ডটি মাটির উপর রাখলেন, আর তার নীল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা যখন গ্রামের দিকে ফিরে যাচ্ছিলাম, তখন দেখলাম গ্রামের মানুষজন দল বেঁধে বাইরে আসছে। তাদের চোখে প্রথমে ছিল ভয়, তারপর ধীরে ধীরে সেই ভয় কেটে গিয়ে বিস্ময় আর আনন্দ ফুটে উঠল। তারা যখন জানতে পারল যে অশুভ শক্তি চিরতরে নিস্তেজ হয়ে গেছে, তখন আনন্দের এক সম্মিলিত চিৎকারে মুখরিত হয়ে উঠল গোটা গ্রাম। কেউ তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আর কেউ শুধু তার দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। দিনের আলো ফোটার পর গ্রামের চিত্রটা সম্পূর্ণ বদলে গেলেও সেই পরিবর্তন ছিল ক্ষণস্থায়ী। যে গ্রাম রাতের অন্ধকারে ভয় সিটিয়ে থাকত, সেই গ্রাম আজ প্রাণের উচ্ছ্বাসে ভরপুর হলেও সেই আনন্দ ছিল ভঙ্গুর। ছেলেমেয়েরা নির্ভয় বাইরে খেলা করছিল বটে, কিন্তু তাদের খেলার মাঝেও যেন একটা অজানা ভয় লুকিয়েছিল। মহিলারা ঘরের কাজ সারছিলেন, আর পুরুষরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাদের চোখে মুখে ছিল এক গভীর উদ্বেগের ছাপ। জমিদার বাড়ির দিকের রাস্তাটা তবুও যেন ভয়ের বলেই তাদের কাছে মনে হলো। কিছুতেই ওই ভয় তারা কাটিয়ে উঠতে পারছিল না। তাদের ভয় অমূলক ছিল না। সেই পথ যে আরো গভীর এক সংকটের দিকে নিয়ে যাবে, তা কেউ কখনো বুঝতে পারেনি। মোড়ল গ্রামের সব মানুষকে ডেকে জড়ো করলেন। তারানাথকে মাঝখানে বসিয়ে সবাই তার কথা শুনতে চাইল। তারানাথ শান্তভাবে পুরো ঘটনা বর্ণনা করলেন। কিভাবে সেই অশুভ শক্তি এই জমিদার বাড়িতে আবদ্ধ হয়েছিল, কিভাবে সেই শক্তি দুর্বল হয়ে মুক্ত হয়েছিল, এবং কিভাবে সাধকের নির্দেশনায় তারা সেই শক্তিকে চিরতরে নিস্তেজ করতে পেরেছে। তিনি রক্তকুণ্ডের কথা, গোপন কুঠুরির কথা এবং সাধকের কাছ থেকে পাওয়া পবিত্র জলের কথা বললেন। গ্রামের মানুষ তারানাথের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তাদের কাছে তারানাথ যেন এক ত্রাণকর্তা। কিন্তু তারানাথ যেমনটা ভেবেছিলেন তেমনটা ঘটল না। তার চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রামে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করল। প্রথমে কিছু ছোট ছোট ঘটনা, যেমন রাতের বেলায় অদ্ভুত শব্দ শোনা, গবাদি পশুর অসুস্থতা, হঠাৎ করে গাছের মরে যাওয়া। কিন্তু ধীরে ধীরে এই ঘটনাগুলো প্রকট হতে শুরু করল। গ্রামে মাঝে মধ্যে কিছু মানুষ উদ্ভ্রান্তের মতো আচরণ করতে শুরু করল। তারা অকারণেই চিৎকার করত, কিংবা নিজেদের আঘাত করার চেষ্টা করত। গ্রামের কুয়োর জল ঘোলাটে হয়ে গেল। পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগল। জমিদার বাড়ির ধ্বংসাবশেষের দিক থেকে একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যা শরীরের সর্বাঙ্গ দিয়ে বয়ে গেলে
কাঁটা দিয়ে উঠত। গ্রামের মানুষ বুঝতে পারল অভিশাপ পুরোপুরি কাটেনি, বরং তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গ্রামের মোড়ল আবার তারানাথকে খবর পাঠালেন, বললেন, ঠাকুরমশাই, এ কি হলো? ওই রক্তকুণ্ডে তো আমরা পবিত্র জল ঢেলেছিলাম, মনে হয়েছিল ওই অপশক্তি দমন হয়েছে। তাহলে এখন কি হলো? কেন এমনটা হচ্ছে? তারানাথ মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি এই আন্দাজটাই করেছিলাম। শক্তিটা এতটাই প্রবল যে তাকে একেবারে শেষ করা প্রায় অসম্ভব। আমি দেখছি কি করা যায়। তিনি গ্রামের কালী মন্দিরের গর্ভগৃহে এসে গভীর ধ্যানে বসলেন। 3 দিন 3 রাত তিনি ধ্যান করলেন। কোনো খাবার বা জল তিনি গ্রহণ করলেন না। ধ্যানের পর তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। তিনি গ্রামবাসীদের ডেকে বললেন, এই অশুভ শক্তি এতটাই প্রবল যে সাধারণ উপায়ে একে নিস্তেজ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এক মহাযজ্ঞ, এক বিরাট বলিদান। গ্রামের মানুষ ভয় শিউরে উঠল। তারানাথ বললেন, এই যজ্ঞ সফল করতে প্রয়োজন এক মানুষের আহুতি, স্বেচ্ছায় যে তার জীবন উৎসর্গ করবে। তার রক্তই পারবে এই অভিশাপকে চিরতরে শেষ করতে। কেউ রাজি হল না। সবাই চুপ করে রইল। মৃত্যু ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পেল না। গ্রামের মোড়ল নিচু স্বরে বললেন, ঠাকুরমশাই, এ কেমন কথা বলছেন? আমরা কি করে আমাদের কাউকে মৃত্যু মুখে ঠেলে দেব? ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক যুবক এগিয়ে এলো। সে গ্রামেরই এক বাগদি ছেলে। তার নাম কালু। কালুর বয়স 20 ছুঁই ছুঁই। পেশায় দিন মজুর। তার চোখে ভয় ছিল না, ছিল এক অদম্য জেদ। কালু হাত জোর করে বলল, ঠাকুর মশাই, আমি প্রস্তুত। যদি আমার রক্তে এই গ্রামের মানুষের মুক্তি মেলে, তাহলে আমি সানন্দে আমার জীবন উৎসর্গ করব। তারানাথের চোখ জলজল করে উঠল। তিনি কালুর মাথায় হাত রেখে বললেন, তোমার স্বেচ্ছায় নেওয়া এই পদক্ষেপ এই গ্রামকে নতুন জীবন দেবে কালু। সেদিন রাতে জমিদার বাড়ি ধ্বংসাবশেষের উপর বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল। চারিদিকে তখন পিনপতন নীরবতা। কেবল তারানাথের গভীর মন্ত্রোচ্চারণের শব্দ আর যজ্ঞের আগুনের পুড়তে থাকা কাঠের ফটফট শব্দ শোনা যাচ্ছিল। কালু একটা ধারালো অস্ত্র তুলে নিল। তারপর একবার তারানাথের দিকে চাইল নির্দেশের জন্য। তারানাথ ঘাড় নেড়ে সম্মতি দিলেন। তারপরেই সেই ধারালো অস্ত্রটা বসিয়ে দিল সে নিজের গলা লক্ষ্য করে। তার দেহ থেকে নির্গত হওয়া রক্তের প্রতিটি ফোঁটা যজ্ঞের শিখাকে আরো তীব্র, আরো উজ্জ্বল করে তুলছিল। সেই সময়টায় যজ্ঞের আগুন থেকে এক তীব্র, প্রায় অসহনীয় আলো বিচ্ছুরিত হল, যা পুরো গ্রামকে আলোকিত করে তুলল। এই আলোর তীব্রতায় অশুভ সত্তার দল আর্তনাদ করে উঠল। তাদের সেই ভয়ঙ্কর কর্ণভেদী চিৎকার যেন গ্রামের বাতাসে মিশে ধীরে ধীরে মিলিয়ে গেল। একসময় যা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল। যজ্ঞের ধোঁয়া আকাশকে কালো করে ফেলল, যেন অশুভ শক্তির শেষ নিঃশ্বাস এই ধোঁয়ার সাথে মিশে আকাশে বিলীন হয়ে যাচ্ছে। এই ভয়াবহতার মধ্যেই যজ্ঞ সফল হল। তারানাথ চোখের সামনে পড়ে থাকা কালুর নিথর দেহের দিকে চাইলেন। তারপর বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লেন। এরপর উনি যজ্ঞের ছাই হাতে করে তুলে সেইটা তার দিকে ছুঁড়ে দিলেন। আর ঠিক তখন হঠাৎ আকাশের মধ্যেখান দিয়ে এক আলোক রেখা নেমে এলো তার মাথার উপর। সে আলো ছিল না কোনো সাধারণ আলো, তা যেন অন্ধকার ছিঁড়ে আসা এক স্বর্গীয় দীপ্তি। সেই আলোয় চারপাশে ছড়িয়ে পড়ল এক গভীর নীল বর্ণের আভা। মুহূর্তের মধ্যেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল। পাখিরা উড়ে গেল আকাশে, যেন প্রকৃতি নিজেই স্তব্ধ হয়ে মা কালীর আগমনের প্রতীক্ষায়। তারানাথ হাঁটু গেড়ে বসে পড়লেন, মাথা নত করলেন
সেই অলৌকিক আলোর সামনে। তার কণ্ঠে ধ্বনিত হতে লাগলো এক গম্ভীর স্তোত্র, মা কালীর স্তব। উনি বারবার বলছিলেন, মা, তুই আমাকে এই অশুভ শক্তির নিধনে সাহায্য করলি, কিন্তু এই ছেলেটা যে স্বেচ্ছায় প্রাণের বলি দিল, তার কি হবে? আলো থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন এক মহাশক্তির প্রতীক, মা কালী। তারানাথ তখন বললেন, মা, আমি আমার সর্বস্ব ত্যাগ করেছি এই গ্রামকে রক্ষা করতে, কিন্তু কালু, সে নিজের প্রাণ দিয়ে আমাকে রক্ষা করেছিল। সেও তো কারুর ছেলে। আমি জানি না আপনি আমাকে আর কি দিতে পারেন, তবে যদি কিছু দেন তাকে ফিরিয়ে দিন। মা কালী কিছু না বলেই একটি হস্ত তুলে দিলেন। তার চোখে এক গভীর দৃষ্টি ছিল। সেই মুহূর্তে সেই গর্তের পাশের এক কোণায় বাতাস কাঁপতে থাকল, মাটি কেঁপে উঠল এবং ধীরে ধীরে কালুর দেহ, যা যজ্ঞের বিস্ফোরণে অদৃশ্য হয়ে গিয়েছিল, তা ফিরে এলো ঠিক আগের মতো। নিঃশ্বাস নিচ্ছে সে, চোখ মেলে তাকাচ্ছে চারপাশে। তারানাথ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন কালুকে। তুই ফিরে এলি? মা মাফ করে দিলেন? মা আমাদের ছেড়ে যাননি? কালু কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, আমি কোথায় ছিলাম? তারানাথ বললেন, আমি তোমার জন্য মার কাছে অনবরত প্রার্থনা করছিলাম। মা আমার কথা শুনেছেন। তিনি বললেন, আমার ডাকে তিনি সন্তুষ্ট হয়েছেন। আমার প্রার্থনার কারণেই তিনি ফিরিয়ে দিলেন তোমায়। মা কালী তখন ধীরে ধীরে অদৃশ্য হলেন সেই আকাশের আলোয় মিশে, কিন্তু তাদের চারপাশে এক অদৃশ্য আশীর্বাদের বৃত্ত রেখে গেলেন। তারানাথ জানতেন এই শক্তি চিরকাল তার সঙ্গী হবে না, কিন্তু যতদিন থাকবে ততদিন তিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন। এরপর তারানাথ কালুকে নিয়ে তার বাড়ি ফিরিয়ে দিল। গ্রামের অনেকেই তাকে প্রশ্ন করল, কালু যে পুনর্জীবন লাভ করেছে এবং গ্রামের বুক থেকে চিরতরে অশুভ শক্তি চলে গেছে, সেই কথা জেনে সকলেই শান্ত হল। তাদের মনে জমে থাকা ভয় আর আশঙ্কা সবই যেন কর্পূরের মতো উবে গেল। আমরাও তারানাথের এই আশ্চর্য সাফল্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সকালের আলো ফোটার পরে মোড়লের বাড়িতে একটা জরুরি সভা করা হলো। মাঝখানে বসেছিলেন তারানাথ এবং ওনার হাতে ছিল জ্বলন্ত হুঁকো। ওই হুঁকোতে টান দিতে দিতে তারানাথ বললেন, দেখুন, আমি ওইখানে আমার সর্বশক্তি দিয়ে অশুভ সত্তাকে ঠেকিয়ে রেখেছি। বলতে গেলে ওই অশুভ শক্তি আর এই গ্রামের বুকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আসলে ওই সত্তাকে কেউ জাগিয়ে তুলেছিল। সে ওই সত্তার হাতেই মৃত্যুবরণ করে, কিন্তু ওই অশুভ শক্তির তেজ ততক্ষণ অবধি কমেনি। তারপর মেয়েটাকে ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। মেয়েটার দেহের রক্ত কিছুটা পড়েছিল সেইখানে, আর রক্তের স্বাদেই সে আবার জেগে উঠেছিল। এবার কি করবো ঠাকুর মশাই? এবার এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতেই হবে, তাহলেই সব দোষ কেটে যাবে আশা করি। গ্রামবাসীরা সকলেই এক নতুন আশায় বুক বাঁধল। সেই অভিশপ্ত জমিদার বাড়ির স্থানে, যেখানে একসময় অশুভ শক্তির আনাগোনা ছিল, গ্রামের মানুষজন তারানাথের পরামর্শে একটি নতুন কালী মন্দির প্রতিষ্ঠা করল। এক অমাবস্যার রাতে, যখন চারপাশ গাঢ় অন্ধকারে ঢাকা, সেই মুহূর্তেই তারানাথ নিজেই সেই মন্দিরে মায়ের বিগ্রহ স্থাপন করে পুজো করলেন। উনি মন্ত্র পাঠ করলেন। পবিত্র ধূপের ধোঁয়া আর ভক্তির অর্ঘ্য যেন মন্দিরকে এক নতুন আধ্যাত্মিক শক্তি দান করেছিল। এই পুজো যেন দীর্ঘদিনের ভয় আর অন্ধকারের অবসান করল। গ্রামের মানুষের চোখে তারানাথের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। অক্ষরে অক্ষরে ওনারা ঠাকুর মশাইয়ের কথা শুনে চলবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এরপর আমরা ফিরব বলে মনস্থির করলাম। বহুদিন হয়ে গেল কলকাতা ছেড়ে আছি। যেদিন চলে যাব সেই দিন দেখা হয়ে গেল শঙ্করবাবুর সাথে। শঙ্করবাবু ওই দিন গ্রামে এসেছিলেন। আমাদের দেখে এবং তারানাথকে প্রণাম করে বললেন,
ঠাকুর মশাই, বাড়ি ফিরে সবার কথা শুনলাম আপনি নাকি অসাধ্য সাধন করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমার ভাইটাকে আপনি প্রাণে বাঁচাতে পারলেন না, এইটাই আমার দুঃখ রয়ে গেল। তোমার ভাইকে যখন আমি উদ্ধার করি তখনও সে অল্প অল্প নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু বিশ্বাস করো তাকে আর বাঁচানো সম্ভব ছিল না। অশুভ শক্তি পুরোপুরি তাকে নিজের আয়ত্তে এনে ফেলেছিল। আমাকে বহু কাঠ খড় পোড়াতে হয়েছে ওই জমিদার বাড়িকে ধ্বংস করতে। সেইখানে শুধু অপয়া শক্তি ছিল তাই নয়, ওই বাড়ির মধ্যে অনেক অজানা ইতিহাস লুকিয়েছিল। আমি তো তান্ত্রিক সাধক, তাই আমার কাছে কোনো কিছুই গোপন থাকে না। এইবার শঙ্করবাবুর চোখে মুখে একটা বিস্মৃতির ছাপ পড়ল। ওনার মুখ দেখে মনে হলো উনি যেন সব শুনে আকাশ থেকে পড়ছেন। প্রশ্ন করলেন, কেন ঠাকুর মশাই, কি হয়েছিল? তোমাদের এই জমিদার বংশের লোক ভালো ছিল না। আগেই বলেছি, এইখানে অনেক এমন গুপ্ত পাপাচার বৃত্তির কাজ হয়েছে যা ধীরে ধীরে গ্রামকে অবক্ষয়ের পথে নিয়ে গেছে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছিলাম, এই যে তোমাদের শেষ যিনি জমিদার ছিলেন তিনি তন্ত্র সাধনা করতেন। তার কারণ ওই সাধনার মাধ্যমেই তিনি অনেক ঐশ্বর্য লাভের চেষ্টা করেছিলেন, কিন্তু কৃতকার্যে সফল হতে পারেননি। তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক, কেউ তার খবর আর জানে না। তার আত্মা দুরাত্মায় পরিণত হয়েছিল। সে আমাকেই কতবার আঘাত এনেছিল, কিন্তু ইষ্টদেবীর কৃপাধন্য আমি, তাই আমার গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। বেশিক্ষণ কথা হলো না। দূরে ট্রেনের হুইসেল ধ্বনি শুনতে পেলাম। শঙ্করবাবু বললেন, তাহলে কবে আসবেন আপনি? ভাদ্র মাসের অমাবস্যা এলে আর একটা যজ্ঞ করে দেব এবং গ্রামকে বেঁধে দেব। তবে মন্দির প্রতিষ্ঠা করে ফেলেছি, ওইখানে একজন ভারপ্রাপ্ত পুরোহিত দায়িত্বে আছেন। আর বিপদ হবে না, তবু একবার আসার দরকার আছে। আমি, কিশোরী আর তারানাথ ট্রেনে উঠে পড়লাম। তারপর ট্রেন স্টেশন ছেড়ে দিল।